শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, ক্লাস করবো। সেটা হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে, সেটি হচ্ছে বানান। আজকে বানানের যে ক্লাসটি করব সেটি শুধু প্রিলিমিনারির জন্য না, লিখিত পরীক্ষার জন্য আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা কথা না আজকে ক্লাসে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে বাংলা প্রমিত বানানের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা দেখব। আর আমি আপনাদের সাথে আছি, আমি মেহেদি ধ্রুব, প্রভাষক বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 36তম বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আমরা যে লেকচারগুলো নিচ্ছি সেই লেকচারগুলোর উপরেই কিন্তু আমাদের পরবর্তীতে পরীক্ষা হচ্ছে। আপনারা যে লেকচারগুলো খুব ভালো করে দেখেন, আশা করি আপনারা পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষা ভালো করতে পারবেন। এবং আমরা চেষ্টা করছি যে লেকচার আছে এটার মধ্যেই মোটামুটি সব কিছু নিয়ে আসার জন্য। তারপরেও এটা লেকচার দেখার পরেও আপনারা আপনাদের বিভিন্ন বই টুই আছে আপনাদের কাছে, এগুলো যদি একটু দেখেন আশা করি ভালো নম্বর পাওয়া যাবে। তো আমরা আমাদের লেকচার চলে যাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে বানান। বানানের প্রথম যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার জন্য এবং প্রিলিমিনারির জন্য, সেটা হচ্ছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আধুনিক নিয়ম। তো সেটার দুইটা নিয়ম আছে, একটি হচ্ছে তৎসম শব্দের, একটি হচ্ছে অতৎসম শব্দের। আমরা শব্দকে যদি ভাগ করি, মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে তৎসম শব্দ, আরেকটি হচ্ছে অতৎসম শব্দ। অতৎসম শব্দের মধ্যে আছে অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। আমরা জানি যে শব্দকে উৎস অনুযায়ী 5 ভাগে ভাগ করা যায়। অবশ্য বর্তমান সময়ে বর্তমান 9-10 ব্যাকরণ যে বই আছে সেখানে অবশ্য অর্ধতৎসম শব্দটিকে বাদ দিয়েছে। তৎসম ছাড়া যে 4টি আছে সেই 4টিকে আমরা বলছি অতৎসম। ঠিক আছে? তো তৎসম শব্দে বানানোর জন্য এক ধরনের নিয়ম, অতৎসম শব্দে বানানোর জন্য আরেক ধরনের নিয়ম। তো সেই নিয়মগুলো আজকে আমরা একটু লিখবো। আমি চাইলে স্লাইডে নিয়ে আসতে পারতাম, এগুলো নিয়ে এসে আমি পড়ে যেতে পারতাম। সেক্ষেত্রে হয়তো আমি জানি না কতটুকু আপনারা মনোযোগ দিতে পারতেন। আমার মনে হয় এটা লিখলে আমার লেখার সাথে আমার কলমের সাথে আপনাদের মনোযোগটা বেশি যাবে। যে কারণে আমি আসলে লিখে লিখে পড়াবো। আপনাদের যদি হাতে খাতা কলম থাকে, আপনারা যদি সাথে সাথে লিখেন তাহলে সাথে সাথেই কিন্তু আপনার পড়াটা হয়ে যাবে। আর যাদের হাতে খাতা কলম নিয়ে, আশা করছি মন দিয়ে শুনবেন। তো আমাদের আজকে প্রথম যে নিয়মটা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রমিত বাংলা বানানের অতৎসম শব্দের নিয়ম। অর্থাৎ বাংলা একাডেমি যে নিয়মগুলো দিয়েছে অতৎসম শব্দের, সেখান থেকে আমরা 5টি নিয়ম দেখব আমাদের লিখিত পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার জন্য। ঠিক আছে, আমরা একটু লিখি। অতৎসম শব্দের বানানের নিয়ম। আমরা এই বানানগুলো আসলে এই নিয়মগুলো অনেকে পড়েছি এবং মুখস্থও করেছি। তো আজকে আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আমরা প্রথম যেটা, আমি সহজ 5টি নিয়ম নিয়েছি, তারপরে টেকনিকের মধ্যে আরও অনেক নিয়ম রেখেছি, সেগুলো আমরা আজকে পড়ব। তো প্রথম নিয়মটি যেটা আমরা সবসময় মোটামুটি আমরা জানি, আপনারা অনেকে জানেন, যে দেশ, জাতি ও ভাষার নামে হ্রস্বইকার হবে। খুব সহজ একটি নিয়ম। দেশ, কোনো দেশের নাম যখন বলবো, যখন একটা জাতির নাম বলবো, যখন ভাষার নাম বলবো, সেখানে অবশ্যই হ্রস্বইকার দিতে হবে। যেমন আমি যদি বলি, যেমন বাঙালি, ইংরেজি, আরবি, এরকম আরও আপনারা যা যা ইচ্ছা তাই বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমগুলো আমরা একটু দেখি। সেই ব্যতিক্রমগুলো বেশি ইম্পর্টেন্ট প্রিলিমিনারি পরীক্ষার জন্য। কারণ বানান শুদ্ধিকরণ হচ্ছে এমন একটি টপিক যে প্রত্যেক প্রিলিমিনারি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে।
40তম বিসিএসে দেখেছি এখান থেকে বানান শুদ্ধিকরণ থেকে 3টে প্রশ্ন আসছিল। এমন কোনো বিসিএস নেই যেখানে বানান থেকে প্রশ্ন আসে না। আপনি যদি বানানটা খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবেন, দেখবেন এখান থেকে 2-3 নম্বর কিন্তু সহজেই পেয়ে যাবেন। তো বানান হচ্ছে মোটামুটি এটা চর্চার বিষয়, এটা খেয়াল করার বিষয়। আপনি যদি খেয়াল করেন, লক্ষ্য করেন এবং চর্চা করেন, দেখবেন আপনি খুব সহজেই 2-3 মাসের মধ্যেই কিন্তু বানান আপনার আয়ত্তে চলে আসবে। এবং বানান হচ্ছে বাংলা অভিধানে বা বাংলা শব্দভাণ্ডারে 1,25,000 মতো শব্দ আছে। তো সব শব্দ তো আপনার পড়ার দরকার নেই। যে শব্দগুলো পরীক্ষায় আসে, যে শব্দগুলো আসার মতো বা আমরা ভুল করি, সেই শব্দগুলো আমরা আলোচনা করব। সেইগুলো যদি আপনি ঠিকঠাক আত্মস্থ করতে পারেন, আশা করি সেখান থেকে পারা যাবে। ব্যতিক্রম আমরা লিখি, ধরেন লিখলাম চীন, তারপর লিখলাম মালদ্বীপ, আর হচ্ছে শ্রীলঙ্কা। একটু আগে আমি বললাম যে দেশ জাতীয় ভাষা নামে হ্রস্বইকার হবে, কিন্তু এখানে বলছি চীন, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা বানানে কী হবে? দীর্ঘইকার হচ্ছে। কেন হচ্ছে? চীন শব্দটা খেয়াল করেন। চীন শব্দটা, চীন বলতে আসলে কোনো দেশ নেই, কারণ চীন নামটা কিন্তু আমরা দিয়েছি, এটাকে তৎসম শব্দ। চীনটা আসলে হচ্ছে চায়না। চায়নাকে আমরা আমাদের মতো করে কি বলছি? চীন বলছি। চীন শব্দটা যেহেতু সংস্কৃত বা তৎসম শব্দ, সেহেতু সেই নিয়ম অনুযায়ী সেটা হয়েছে। মালদ্বীপ শব্দটাও দেখেন দ্বীপ, এই দ্বীপ শব্দটা কিন্তু একটি তৎসম শব্দ। দ্বীপ মানে হচ্ছে আইল্যান্ড, কিন্তু সেই দ্বীপটা যদি আমরা আগের নিয়ম অনুযায়ী দ্বীপকে যদি আমরা হ্রস্বইকার দিয়ে দিই, তাহলে কিন্তু আর দ্বীপ আর দিক থাকবে না, দ্বীপ কী হয়ে যাবে? দ্বীপ ডুবে যাবে। তো দ্বীপকে ডোবানো যাবে না, দ্বীপ আমরা যেহেতু দীর্ঘইকার আছে দীর্ঘইকারই রাখবো। পরে দেখেন শ্রীলঙ্কা, শ্রী মানে হচ্ছে সুন্দর, সুন্দর যে লঙ্কা, শ্রীলঙ্কা, তাই না? তো লঙ্কা আসলেই সুন্দর, তো এই শ্রী মানে সুন্দর। এখন শ্রীকে যদি আমরা ওই আমার আগের বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী আমরা শ্রীকে যদি হ্রস্বইকার করি, শ্রী কি আর শ্রী থাকবে? শ্রী বিশ্রী হয়ে যাবে। তো শ্রীকে বিশ্রী করা যাবে না, শ্রী শ্রী থাকুক। তাহলে আমরা মনে রাখবো ব্যতিক্রম হচ্ছে 3টি, চীন, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। এছাড়া অন্য যে দেশ জাতীয় ভাষার নামে আছে হ্রস্বইকার দিচ্ছি। দ্বিতীয় যে নিয়মটা আছে সেটা আমরা বলছি যে আলি প্রত্যয়। আলি প্রত্যয় যদি থাকে, আলি প্রত্যয় থাকলে আমরা হ্রস্বইকার দিচ্ছি, হ্রস্বইকার হবে। এই নিয়মগুলো রিটেনের জন্য কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কারণ রিটেনে এখানে আপনাকে প্রশ্ন লিখতে হবে। যখন আসবে তখন এই উত্তরগুলো লিখবেন। তো আলি প্রত্যয় যদি আমরা বলি বর্ণালী, যদি লিখি আমরা সোনালী বা রূপালী, এরকম আমরা আরও বলতে পারি মিতালি, অনেক কিছু বলতে পারি। ঠিক আছে, এখানে একটু লক্ষ্য করি সোনালী বানানটাই, যে আমরা সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক, এটা একটা নিবন্ধিত প্রতিষ্ঠান, ওনার নিবন্ধিত প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে তারা যেভাবে নামটা বানানটা যেভাবে ব্যবহার করেছিল, এখনও তারা সেভাবে ব্যবহার করছে। তারা যদি চায় তাহলে সেই নিবন্ধন চেঞ্জ করে তারা চাইলে সেটাও করতে পারে, সোনালী বানান হ্রস্বইকার দিতে পারে। তবে সোনালী ব্যাংক যখন লিখবো, তাহলে সোনালী ব্যাংক তারা যেভাবে লিখেন, বা রূপালী ব্যাংক তারা যেভাবে লিখেন, পূবালী ব্যাংক তারা যেভাবে লিখেন, সেভাবে লিখতে হবে। ঠিক আছে, এছাড়া সোনালী, রূপালী বা পূবালী শব্দটা হচ্ছে হ্রস্বইকার দিয়ে। আমাদের 3 নম্বর নিয়ম, তাহলে আমরা 2টা নিয়ম খুব সহজেই শিখে ফেলেছি। আমাদের 3 নম্বর হচ্ছে ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করতে হবে। এর মানে কি? আর এটা অতৎসম শব্দের বানানের নিয়মে কেন? অনেকে দেখেছি এটা তৎসম শব্দের বানানের নিয়মে দেন, অনেকে অতৎসমের মধ্যে দেন, কিন্তু এটা অবশ্যই কোথায় দিতে হবে? অবশ্যই এটা অতৎসম শব্দের বানানি দিতে হবে। এটা কেন দিতে হবে? এই কথার মানে কি? ঊর্ধ্বকমা যথাসম্ভব, এটা মুছে গেছে, যথাসম্ভব বর্জন করতে হবে। উদাহরণ হিসেবে আমরা এই উদাহরণগুলো দিই, দুটি, দিই করে, বলে। এর মানে কি? দেখেন, দুটি আমরা বুঝতে পারছি যে দুইটি থেকে দুটি, এখানে হ্রস্বইটা লোপ পেয়েছে, এই লোপের যে অংশটা আছে সেখানে আমরা ঊর্ধ্বকমা দিচ্ছি। আচ্ছা, আর কোরের জন্য আমরা কেন দিচ্ছি? কোরে আসলে কোথা থেকে আসছে? কোরিয়া থেকে কইরা থেকে করে। এই যে কোরিয়া থেকে যে কইরা করলাম, এটা হচ্ছে
অপিনিহিতে আমরা যখন ধ্বনি পরিবর্তন করব তখন আমরা দেখব যে পরের হ্রস্বইকার বা হ্রস্বকার যদি আগে যদি উচ্চারিত হয় সেটাকে হচ্ছে অপিনিহিতে, ঠিক আছে। এই যে কোরিয়ার যে ই হ্রস্বইকার, এটা অবস্থান আগে থাকলেও আসলে কি না, আগে না, এটা কিন্তু পরে। হ্রস্বইকার, দীর্ঘইকার অর্থাৎ কার চিহ্ন যতগুলো আছে সব কিন্তু ব্যঞ্জন বর্ণের পরে উচ্চারিত হয়। তাহলে এই পরে কিন্তু যে কইরা এই যে মাঝখানে চলে আসছে, এটা হচ্ছে অপিনিহিতে বলছি। আমরা যখন ধ্বনি পরিবর্তন করি তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই কইরা থেকে হয়েছে করে, এই যে ধ্বনিগুলো লোপ পেয়েছে, এই যে দেখেন রস্বই এবং এটা লোপ পেয়েছে, এই লোপের জন্য করে বানানে আগে এরকম ঊর্ধ্বকমা দেওয়া হতো। আপনারা যদি দেখেন হুমায়ুন আজাদ বা আরও অনেক আগের সাহিত্যিক অনেকে আছেন যে এই ঊর্ধ্বকমার ব্যবহার করেন। তো এই কারণে এইখানে যে লোপ পেয়েছে এটার জন্য ঊর্ধ্বকমা দেওয়া হতো। তাহলে এই যে কোরিয়া থেকে যে কইটা, এটা হচ্ছে অপিনিহিতি। এই অপিনিহিতের পরে যে করে, এটাকে আবার বলছি অভিশ্রুতি, ঠিক আছে। তাহলে এরকম এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে সম্পূরক কথা, যে কোরিয়া থেকে কইরা, এটা হচ্ছে অপিনিহিতি, কইরা থেকে হচ্ছে করে, এটা হচ্ছে অভিশ্রুতি। এখন একটু লক্ষ্য করুন যে কোরিয়া থেকে কিন্তু করে, এটা কিন্তু সাধু থেকে চলিত হয়ে গেছে। তাহলে এই যে আমাদের চলিত ভাষার যে রূপটা, এইটা কিন্তু অপিনিহিতির মধ্য দিয়ে অভিশ্রুতি হয়েছে, এবং অভিশ্রুতির যে রূপটা, এটাই কিন্তু আমাদের চলিত ভাষা রূপ। তো পরীক্ষা যদি কখনো আসে যে আমাদের চলিত ভাষার রূপটা আসলে কোন পরিবর্তনের মধ্য দিয়ে আসছে, নিশ্চয়ই পারবেন, সেটা হচ্ছে আমাদের অপিনিহিতির মধ্য দিয়ে অভিশ্রুতি হয়েছে। এই অভিশ্রুতির যে রূপটা, এটাকে আমরা চলিত ভাষা বলছি। পরীক্ষা এটা কিন্তু খুব ডিপলি ভিতর থেকে যদি প্রশ্ন আসে, আশা করি আপনারা পারবেন, ঠিক আছে। তাহলে এই যে আমরা কোরিয়া থেকে করে যে মাঝখানে যে লোপটা পেয়েছে, বলিয়া থেকে যে বলে এই যে মাঝখানে যে লোপটা পেয়েছে, এই লোপটার জন্য অনেকে এভাবে কী দেওয়া হতো, আগে ঊর্ধ্বকমা দেওয়া হতো। তো এখন এই যে ঊর্ধ্বকমা এখন আর দেওয়ার দরকার নেই, কারণ আমরা তো এখন ভাষাটা চলিত এবং আমাদের করে, বলে, চলে দুটি এগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি, এবং এটা আমরা জানি, যেহেতু এটা প্রতিষ্ঠিত, এই জন্য বাংলা একাডেমি নিয়ম করে দিয়েছে যে ঠিক আছে, এখন ঊর্ধ্বকমা যথাসম্ভব কী করতে হবে, বর্জন করতে হবে, ঠিক আছে। আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। পরের নিয়মটি হচ্ছে শব্দের শেষে হসন্ত হবে না। এটার মানে কি? শব্দের শেষে হসন্ত হবে না, এটা মানে কি? দেখুন, আমাদের যে ব্যঞ্জনবর্ণগুলো আছে, ব্যঞ্জনবর্ণ কিন্তু সিঙ্গেল না। মানে যে ব্যঞ্জনবর্ণের সাথে আকার, ওকার, হর্ষিকার, দীর্ঘকার কিছুই নেই, তার সাথেও কেউ না কেউ আছে। একটা মানুষের কথা আমরা চিন্তা করতে পারি, কোনো মানুষই আসলে সিঙ্গেল না। যে মানুষটা সত্যিকার অর্থে মনে হচ্ছে সিঙ্গেল, সেও ভিতরে কাউকে পছন্দ করে। সে হয়তো কোনো মডেলকে পছন্দ করে, কোনো নায়িকাকে পছন্দ করে, কাউকে না কাউকে সে মনে স্থান দিয়েছে। ঠিক আমাদের ব্যঞ্জনবর্ণগুলো কাউকে না কাউকে স্থান দিবে। যখন আমরা দেখব কোনো ব্যঞ্জনবর্ণর সাথে আকার, ওকার, হর্ষিকার কিছু নাই, তখন আমরা মনে করব সেই ব্যঞ্জনবর্ণের সাথে একটা কী আছে, অ আছে। আমি লিখলাম এখানে ক, বলছি ক, কিন্তু ক সাথে কী আছে, অ আছে। এখন বা আমি লিখছি খ সাথে কী আছে, অ আছে। এখন কর সাথে অ নেই, অর্থাৎ যে ব্যঞ্জনবর্ণের সাথে আকার, ওকার, হর্ষিকার কিছুই নেই, মনে হচ্ছে সে সিঙ্গেল, আসলে সে সিঙ্গেল না, তার সাথে একটা অ আছে। এখন আপনি বোঝাতে যাচ্ছেন যে এই ব্যঞ্জনবর্ণটা সত্যি সিঙ্গেল, তাহলে কি করতে হবে, একটা সাইনবোর্ড দিতে হবে। যখন আমি বলবো যে বা আমি সিঙ্গেল, মানুষ বিশ্বাস করবে না, তখন আমার গলায় একটা কী দিতে হবে, সাইনবোর্ড সিঙ্গেলের। ঠিক তেমনি ব্যঞ্জনবর্ণের একটা সাইনবোর্ড দিতে হয়। সেই সাইনবোর্ডটা হচ্ছে হসন্ত, হস চিহ্ন, হসন্ত বা হস চিহ্ন বলা হয়। তো হসন্ত দিতে হবে। এই হসন্ত মানে হচ্ছে এই কর সাথে কী নেই, অ নেই, এই খর সাথে কী নেই, অ নেই, ঠিক আছে। তাহলে এইবার আমরা শব্দের শেষে হসন্ত হবে না, এই নিয়মটা আমরা বোঝার চেষ্টা করি। আমি বললাম এখন বোন, আমি বললাম মন, আমি বললাম পরাণ। এখন দেখেন তো, এই যে বোন বললাম, মন বললাম, পরাণ বললাম, শেষের যে ন আছে, নর সাথে কি আমরা অ উচ্চারণ করছি? নিয়ম অনুযায়ী তো অ আছে। বনো, মনো, পরানো হয়তো আমারও পরানো যাহা চাই গানের মধ্যেই সেটা ব্যবহার হতে পারে। তো বনো মনো কিন্তু বলছি না, হিসেবে বনো মনো হওয়ার কথা। তার মানে এই যে দন্তন্য আছে, এই দন্তন্য আছে, এইটার যে বদলে আমি লিখলাম অন্য যে কোনো একটা শব্দ লিখেন, কোনো একটা শব্দ লিখেন যেটার শেষে ব্যঞ্জনবর্ণ আছে, তার সাথে আকার, ওকার, হ্রস্বইকার কিছুই নাই,
অর্থাৎ অ আছে। তাহলে এই যে বন, এই যে মন, আমরা কিন্তু এইখানে দন্তন্যর সাথে আমরা অ উচ্চারণ করছি না। তাহলে নিয়ম অনুযায়ী এখানে কী হওয়ার কথা? হস চিহ্ন দেয়ার কথা। কিন্তু আমরা কি হস চিহ্ন দিয়েছি? কারণ আমরা জানি, আমরা কেউ কিন্তু বনও বলছি না, কেউ মনও বলছি না, এইটা অলরেডি প্রতিষ্ঠিত। আমরা সবাই বলছি বন, আমরা সবাই বলছি মন, আমরা সবাই বলছি পরাণ। তখন বাংলা একাডেমি দেখলো, বা আমরা দেখলাম যে আমরা যদি এই বন, মন এগুলো নিচে যদি আমরা হসন্ত দিই, তাহলে কিন্তু সব শব্দের শেষে এরকম কী হয়ে যাচ্ছে? হসন্ত হয়ে যাচ্ছে। এই জন্য বাংলা কি বলে দিয়েছে, শব্দের শেষে কি দেওয়া যাবে না? হসন্ত দেওয়া যাবে না। কারণ আমরা অলরেডি জানি যে এটা নিচে কি নাই? হসন্ত নাই। অর্থাৎ এই অ যে সিঙ্গেল, এটা আমরা বুঝতে পারছি। এই দন্তন্য যে সিঙ্গেল, এটা আমরা জানি, বুঝতে পারছি, এটা প্রতিষ্ঠিত। সুতরাং তার সাইনবোর্ডটা দেওয়ার দরকার নেই, অর্থাৎ তার হসন্তটা দেওয়ার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। পরে লাস্টের যে নিয়ম, নিয়ম হচ্ছে পদাশ্রিত। এখানে আরও অনেক নিয়ম দেওয়া যেতে পারে, কিন্তু আমি যে সহজ যে 5টি নিয়ম সিলেকশন করেছি সেইগুলোই লিখছি। পদাশ্রিত নির্দেশক টি যুক্ত শব্দে হ্রস্বইকার হবে। ঠিক আছে, পদাশ্রিত নির্দেশক জানি আমরা যে টিটা খানা, অর্থাৎ আর্টিকেল যেগুলো আছে, আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। সেই টিটা আগে দীর্ঘইকার দিয়ে লেখা হতো, অনেকেই হ্রস্বইকার দিয়ে লেখা হতো, এখন আসলে আমরা লিখবো হ্রস্বইকার দিয়ে লিখবো। এটা বাংলা একাডেমি নিয়ম করে দিয়েছে। তাহলে এই যে আমরা একটা প্রশ্ন শিখে ফেলেছি যে পরীক্ষা যদি এরকম আসে, বাংলা একাডেমি প্রণীত অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম লিখুন, এটা যদি রিটেনে আসে তাহলে আমরা পারবো, কিংবা এখান থেকে যদি প্রিলিমিনারিতে প্রশ্ন আসে আমরা সেটাও পারবো। তাহলে আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে চলে যাচ্ছে আমাদের রিটেনের জন্য বা লিখিতর জন্য। পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের নিয়ম। এতক্ষণ আমরা পড়েছি অতৎসম শব্দের বানানের নিয়ম। এখন এই যে বললাম শব্দের শেষে হসন্ত হবে না, বা এর আগের স্লাইডে যাই, আগেরটাতে আমরা বলেছিলাম যে ঊর্ধ্বকমা যথাসময় বর্জন করতে হবে। দেখেন যে বলে, দুটি, করে, এগুলো তো আসলে চলিত রূপ। যেহেতু এগুলো চলিত রূপ, এগুলো হচ্ছে অতৎসম, এই কারণে এটা অতৎসমের নিয়ম। এইটা ঊর্ধ্বকমা যথাসময় বর্জন করতে হবে, এটা কখনোই আমরা তৎসম শব্দের নিয়মে দেব না। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের তৎসম শব্দের বানানের নিয়ম। আমরা একটু লিখি, তৎসম শব্দের বানানের নিয়ম। ঠিক আছে, নাম্বার 1 বলেছে, প্রথম নিয়ম বাংলা একাডেমি বলেছে বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান অপরিবর্তিত ও যথাযথ থাকবে। অর্থাৎ সংস্কৃত থেকে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় চলে আসছে একদম সরাসরি, কোনো রকম পরিবর্তন হয় না, সেটা সংস্কৃতে যেভাবে ছিল ঠিক সেইভাবেই থাকবে, আমরা কোনো পরিবর্তন করব না। এই টাইপের যে শব্দগুলো আছে, যেমন কৃষাণ, গভীর, শস্য। আমরা 2 নম্বর, আশা করি এটা খুব সহজ, এটা যা লিখেছি তা বুঝতে পারবেন। অর্থাৎ তৎসম শব্দে সংস্কৃত ভাষায় যে শব্দগুলো ছিল, বাংলা ভাষায় যে শব্দগুলো একদম ওই ভাষা থেকে সরাসরি চলে আসছে, সেগুলো যেভাবে ছিল সেভাবে রাখবো, আমরা কোনো চেঞ্জ করব না। তারপরে বলেছে, এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম প্রিলিমিনারি এবং দুইটার জন্য, যে যেসব তৎসম শব্দে হ্রস্বই, দীর্ঘই বা হর্ষ দীর্ঘ
উভয়ই শুদ্ধ। উভয়ই শুদ্ধ। সেসব শব্দে কেবল হর্ষ এবং তাদের কার চিহ্ন ব্যবহৃত হবে। ধরেন আমি লিখলাম, কয়েকটা উদাহরণ দিচ্ছি। কিংবদন্তি, এই বানানটা দুইভাবে ছিল, বা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি শ্রেণী বানান, বা আমরা পড়ে আসছি ধরেন পদবী, বা এখনও পদবী বানান। অর্থাৎ অভিধানে যেসব তৎসম শব্দে বানান হর্ষিকার এবং দীর্ঘিকার দুইটাই শুদ্ধ ছিল, দুইটারই ছিল। অর্থাৎ একবার হর্ষই দিয়ে লেখা, তার কমা দিয়ে দীর্ঘিকার দিয়ে লেখা ছিল, বা দীর্ঘিকার দিয়ে লেখা হর্ষিকার দিয়ে লেখা ছিল, মানে দুইটাকেই শুদ্ধ মনে করা হতো। এইরকম যে শব্দগুলো ছিল, এই শব্দগুলো দেখা গেছে আমার খুব মন চেয়েছে যে আমি শ্রেণী বানান দীর্ঘিকার দিয়ে লিখবো, কারণ আমি দীর্ঘিকার খুব সুন্দর করে লিখতে পারি। আরেকজনের মনে হচ্ছে না দীর্ঘিকার সে সুন্দর করে লিখতে পারে না, সে হর্ষিকার দিয়ে লিখছে। আমার মনে হচ্ছে কিংবদন্তি বানান আমি এইভাবে লিখবো, আরেকজনের মনে হচ্ছে ওইভাবে লিখবে। তো এই যে একটা প্রবলেম, এটা একটা ভাষার শৃঙ্খলা থাকে না, ঠিক একজনের এক একটা মন চাচ্ছে এক এক রকমভাবে লিখছে। তখন বাংলা একাডেমি এটা নিয়ম করে দিয়েছে, আচ্ছা এরকম যে শব্দগুলো আছে, যে শব্দগুলোর মধ্যে হর্ষিকার দীর্ঘিকার দুইটাই শুদ্ধ, এরকম যে শব্দগুলো আছে সেখানে আমরা দীর্ঘই যে শর্টটা আছে বা দীর্ঘ যে শর্টটা আছে সেইটা আমরা বাদ দিব। যেরকম উষা, একটা দীর্ঘকারটি উদাহরণ দিই, যেমন উষা এবং উষা এই দুইটাই শুদ্ধ ছিল। তাহলে আমাদের এখন দীর্ঘই যেটা আছে সেটা আমাদের বাদ দিতে হবে, দীর্ঘকার যেটা আছে সেটা আমাদের কী করতে বাদ দিতে হবে। এখন আমাদের শুধু কিংবদন্তি বানান হর্ষিকার দিয়ে লিখতে হবে, শ্রেণী বানান হর্ষিকার দিয়ে লিখতে হবে, পদবী বানান হর্ষিকারটা লিখতে হবে, ঠিক আছে। এখন যদি কেউ কিংবদন্তি দীর্ঘিকার দিয়ে লেখে, শ্রেণী দীর্ঘিকার দিয়ে লেখে, বা উষা বানান দীর্ঘিকার দিয়ে লেখে, ভুল হবে, ঠিক আছে। তো এরকম আরও অনেক শব্দ আছে এরকম। বর্তমানে এই যে চিৎকার বানান আগে দীর্ঘিকার দিয়ে লেখা হতো। ধমনী বানান, যে ধমনী ও শিরার পার্থক্য আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, আমরা যখন পড়ি তখন আমরা ধমনী বানানটা দীর্ঘিকার দিয়ে লিখতাম, তো এখন ধমনী বানানটা হর্ষিকার দিয়ে হবে। তারপর হচ্ছে রূপালী, একটু আগে আমি লিখেছিলাম রূপালী। তারপর হচ্ছে খঞ্জনী, তরুণী, ধরণী, নারী, পদবী, পল্লী, যে পল্লী কবি আমরা লিখতাম যে পল্লী কবি, এরকমভাবে লিখতাম পল্লী কবি। তো পল্লী বানান দুইভাবেই ছিল। এখন যেহেতু বাংলা একাডেমি নিয়ম করে দিয়েছে, এই জন্য এখন আর দীর্ঘিকার দিয়ে লেখা যাবে না, আমাদের লিখতে হবে হর্ষিকার দিয়ে লিখতে হবে, ঠিক আছে। বা মঞ্জরি, ভঙ্গি, যুবতী, লহরী, শ্রেণী, সরণী বলেছি, ঠিক আছে। তাহলে আমাদের কয়টা নিয়ম হয়ে গেলো? দুইটা নিয়ম হয়ে গেলো। আমাদের এবার দেখব 3 নম্বর নিয়ম। 3 নম্বরে আছে, এটা একটা নত্যবিধানিক নিয়ম, পরা নির। এই 3টি উপসর্গের পরে আমি চেষ্টা করেছি সহজ নিয়মগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, এই 3টি উপসর্গের পরে মূর্ধন্য হবে, ঠিক আছে। যেমন প্রণয়, পরিণতি, এটা বোঝানোর কিছু নেই, এটা জাস্ট অঙ্কের যেরকম একটা থাকে, সূত্র থাকে, ঠিক সূত্রের মতো, ঠিক আছে। নির্ণয়, হ্যাঁ, অর্থাৎ পরা নির, এই যে 3টি উপসর্গ আছে, এরপর যদি আমরা কোনো পাই সেটা আমরা মূর্ধন্য দেবো। এটা বাংলা একাডেমি নিয়ম করে দিয়েছে। তাহলে আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। 4 নাম্বার, পদের শেষে বিসর্গ হবে না। আচ্ছা, এইখানে একটা প্রবলেম। এই নিয়মটাকে অনেকেই অতৎসম শব্দের বানানি নিয়মে দিয়ে দেয়। এটা যদি অতৎসম শব্দের বানানি নিয়মে দেন তাহলে কিন্তু এটা হবে না, কারণ বিসর্গ মানেই হচ্ছে তৎসম শব্দ। বিসর্গ অতৎসম শব্দে বসে না, মনে রাখবেন যে বিসর্গ মানেই হচ্ছে তৎসম শব্দের নিয়ম, ঠিক আছে। তাহলে পদের শেষে বিসর্গ হবে না। আগে দেখবেন যে সংস্কৃত দেখবেন পদের শেষে
অনুস্বার আছে, তারপর হচ্ছে বিসর্গ আছে, অযথা যেসব বিসর্গ আসলে কোনো উচ্চারণ বা ধ্বনির কোনো রূপ পাই না আমরা, এমনি এমনি অযথা দেয়া থাকতো। যেমন প্রধানত, ধরেন বস্তুত বলেছি, দেখবেন বস্তুত বলে এরকম এরকম দুইটা দেয়া থাকতো, দুইটা চোখের মতো দেয়া থাকতো, অর্থাৎ বিসর্গ দেয়া থাকতো। তাহলে এই চোখগুলো দেয়া যাবে না, যে চোখের কোনো কাজ নেই, যে চোখে দেখা যায় না, যে চোখের উচ্চারণ নেই, সেই চোখগুলো দেয়া যাবে না, ঠিক আছে। এরকম আরও অনেক শব্দ, ধরুন প্রধানত, কার্যত, বেশি এই যে কার্যত, এই শব্দটার মধ্যে অনেক বেশি এই যে এরকম দুইটা চোখ দেওয়া থাকতো। তো এই দুইটা চোখ দেওয়া যাবে না, কারণ এই দুইটা চোখ দেখতে পায় না। তাহলে আমরা বাদ দিলাম, এটা আমরা সহজ আমরা বুঝতে পেরেছি। 5 নম্বর নিয়ম, এটা হচ্ছে রেফের পরে ব্যঞ্জন মানে দ্বিত্ব হবে না। এইটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এইটা কেন তৎসম শব্দে বানাই নিয়ম? রেফ, কোনো শব্দের মধ্যে যদি দেখেন রেফ আছে, রফলা আছে, রিকার আছে, আপনি ধরে নেবেন, বা মূর্ধন্য আছে, মূর্ধন্য স আছে, ক্ষীয় আছে, তাহলে ধরে নেবেন শব্দটা হচ্ছে একটি তৎসম শব্দ। তো রেফ তৎসম শব্দের মধ্যেই বসে। তো এই রেফের পরে ব্যঞ্জন মানে দীপ্ত হবে না। ধরেন আগে জর্দা বানানো, এখনও জর্দার ফ্যাক্টরিতে যদি যান দেখবেন জর্দা এভাবে দেয়া আছে, কিন্তু জর্দা এভাবে লেখা যাবে না, জর্দাতে এভাবে লিখতে হবে। অর্থাৎ এই যে রেফটা হচ্ছে, রেফ মানে কি, এটা এই পাশে লিখি, রেফ মানে হচ্ছে রয়ের নিচে যে তখন হসন্ত দেবে, অর্থাৎ কোনো একটা রয়ের সাথে অ নাই, এইটার বোঝানোর জন্য হচ্ছে রেফ দিতে হয়। রেফের সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ, ঠিক তেমনি তর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি, খণ্ডত্ব, ঠিক আছে। আর ও আমি বললাম ওর নিচে হসন্ত, এইটা মানে হচ্ছে অনুস্বর বা অনুস্বার, ঠিক আছে। অনুস্বরও হয় উচ্চারণ, অনুস্বারও হয়, ঠিক আছে। তাহলে আমরা 3টা বর্ণ দেখলাম যে রেফে, রয়ের নিচে যখন আমরা হসন্ত দেব এর মানে হচ্ছে রেফ, তর নিচে যখন হসন্ত দেব তখন হচ্ছে খণ্ডত্ব, ওর নিচে যখন হসন্ত দেব সেটা হয়ে যাচ্ছে অনুস্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এই যে বর্ণের উপর রেফ থাকবে, তাহলে রটা তার আগে চিন্তা করতে হবে। তাহলে এই যে রটা যে দিয়েছে, এই যে রেফটা দিয়েছে, দেখেন রেফটা যে দিয়েছে, এটা কিন্তু একটা অ্যারো চিহ্ন বা একটা তীর চিহ্নের মতো, তাই না? তাহলে এই রেফটা এইভাবে কেন দিয়েছে? এইটাকে রেফ দেখাই দিচ্ছে যে সে তীর চিহ্নের মতো, যে দেখাই দিচ্ছে আপনি এটাকে টানেন, এটাকে টানো 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 টানো, এইখানে অর্থাৎ এই মাঝখানে রটা আছে। তা রেফ যদি এরকম সোজা থাকতো তার মানে কি নিচে আছে, রেফ যদি এইভাবে থাকতো তার মানে কি এইখানে আছে। তাহলে এই যে রেফটা যে বাঁকানো তীর চিহ্নের মতো, অ্যারো চিহ্নের মতো, নিশ্চয়ই কারণ আছে। কারণটার হলো সে দেখিয়ে দিচ্ছে যে এই রটা আসলে কোন পাশে আছে। তাহলে রেফটা যেহেতু এরকম বাঁকানো, তাহলে এই যে দ আছে, তাহলে দর আগে আছে, তাই না? কারণ এটা আমরা আসলে ভুল করি যে রেফটা আসলে কোথায় আমরা হিসাব করতে ভুল করি। এই কারণে এই কথাটা বললাম যে বর্ণের উপর রেফ থাকবে তার আগে রটা চিন্তা করতে হবে, ঠিক আছে। তখন বলা হলো যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দুইবার হবে না, দ্বিত্ব মানে দুইবার। তাহলে এই যে আমার রেফ, তাহলে রেফটা হচ্ছে যে তো এইখানে আমি চিন্তা করলাম, তারপরে এখানে দ আমি দুইবার দিতে পারবো না। আমি আরেকটা স্লাইড নিচ্ছি, আরও কিছু উদাহরণ দিই। ধরেন এখানে আগে লেখা হতো এরকমভাবে কম্ম, এভাবে লেখা হতো কর্ম, ঠিক আছে। এভাবে লেখা যাবে না, কি কর্ম, ঠিক আছে। আগে লেখা হতো ধম্ম, এভাবে লেখা হতো ধম্ম, তাহলে কি লিখতে হবে, ধর্ম, ঠিক আছে। রেফের পরে ব্যঞ্জন বলে দিতে হবে না। তো এইটুকু আপনারা বুঝেন, কারণ কর্মবর্ণ আমরা কর্মই লিখি, ধর্মই লিখি, এটা আমাদের প্রবলেম না। আমাদের মূল যে প্রবলেমটা আছে, বা আমাদের নানান ধরনের বইও আছে, বা অনেক সময় দেখা যায় যে বলে সূর্য, আচ্ছা এই উদাহরণটা দিলে মনে বেশি ক্লিয়ার হবে। সূর্য এভাবে লেখা হতো, তাহলে এখন লিখতে হবে কি সূর্য, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হচ্ছে না। এখন আমি লিখলাম অর্ঘ্য, মনে করেন অর্ঘ্য বানান লিখলাম, অর্ঘ্য লিখেছি, এখানে জফলা হয়েছে। এখানে কি জফলা হবে না হবে না বলুন তো? আমি লিখেছি এখানে মনে করেন মট্ট বানান লিখেছি, তারপরে লিখেছি সামর্থ্য, হবে কি হবে না একটু কমেন্ট করে লিখেন তো। এই বানানগুলো যে লিখছি আমি কি ঠিক লিখছি? সামর্থ্য, বা এই পাশে লিখি দৈর্ঘ্য বানান লিখি।
আমাকে আমার স্টুডেন্ট বলছে যে স্যার আপনি তো বললেন যে রেপের পরে ব্যঞ্জন বর্ণের দীপ্ত হবে না, তো দীপ্ত হলো তো এই যে স্যার এই যে এই যে এখানে ঘ লিখছেন অর্ঘ, তারপর এখানে এই জফলা আছে, এই যে ত লিখেছেন, তারপরে জফলা আছে, আবার রেফ আছে, দ্বিত্ব তো হয়ে গেল। আসলে দ্বিত্ব জিনিসটা কিন্তু বুঝতে হবে। দ্বিত্ব মানে হচ্ছে দুই, মানে একটা বর্ণ দুইবার হতে পারবে না। এই যে আমি যে অর্ঘবানার লিখেছি, এটা কি আছে, এটা হচ্ছে ঘ, আর এটা কি আছে জ, তাহলে কি দ্বিত্ব হলো? এখানে ঘ দুইবার হতে পারবে না, ঠিক আছে। বা অনেকে বলে যে রেফের পরে আর জফলা হয় না, না ভাই, রেফের পরে জফলা হয়, ঠিক আছে। তো এটা আমি একটা বইও দেখেছি যে এই নিয়মের মধ্যে এই বানানগুলোকে লিখেছে ব্যতিক্রম, এগুলো নাকি ব্যতিক্রম, এগুলো ব্যতিক্রম না। আপনি একটু লক্ষ্য করুন, দৈর্ঘ্য বানান রেফ আছে, আমার রেফ আছে, তাই না? রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হতে পারবে না, ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব মানে একটা বর্ণ দুইবার হতে পারবে না। এখানে ঘ আছে, এখানে জ আছে, তো দ্বিত্ব হলো কোথায়? দ্বিত্ব তো হলো না। বা মর্ত বানানে কি আছে, এই যে ত আছে, তারপরে কি আছে, জফলা আছে, তাই না? তাহলে এটা তো ত, এটা হচ্ছে জ, দ্বিত্ব তো হলো না, ঠিক আছে। তাহলে এই বানানগুলো ঠিক, এই বানানগুলো ঠিক। অনেকে আবার কি করে এখানে জটা বা এই যে জফলাটা কেটে দেয়, জফলা যেই কথা জ একই কথা, ঠিক আছে। তো এই জফলাটা কেটে দেয় না, এই জফলা কাটা যাবে না, ঠিক আছে। তো এইরকম আরও কী কী শব্দ হতে পারে, সামর্থ্য, দৈর্ঘ্য, নৈবেত্তিক, বর্জ্য, বর্ণ, বৈবর্ণ, চর্বচুষ্য, এরকম হতে পারে। আরও অনেক হর্ম মানে চট্টালিকা, এরকম যে শব্দগুলো আছে আপনারা দেখে নেবেন, এগুলোতে জফলা হবে এবং জফলা দিবেন, ঠিক আছে। এটা প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ, কারণ বানান গুচ্ছ শুদ্ধিকরণ যখন আসে তখন এইখান থেকে একটা শব্দ দিয়ে দিতে পারে। তাহলে এই যে আমরা দুইটা প্রশ্ন আমাদের শেখা হয়ে গেল। আমরা হচ্ছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের বানান শিখেছি এবং অতৎসম শব্দের বানান শিখেছি। এই দুইটা থেকে একটা প্রশ্ন রিটেনে সবসময় আসে এবং আসবে, ঠিক আছে। তারপরে আমরা টেকনিকে চলে যাই, বানান শুদ্ধিকরণ টেকনিক একে চলে যাই। একে হচ্ছে আমরা পরে নতুন একটা স্লাইডে যাচ্ছি। কয় মিনিট হয়েছে? আধা ঘন্টা। সকল অতৎসম শব্দের বানানে রস্বীকার এবং দীর্ঘকার হবে, এটা আমরা অলরেডি পড়েছি। তারপর একটা দেখি, যেমন আরবি, ইংরেজি, রূপালী, রানী। এই যে রানী বানানটা আমি একটু দেখায় দিই, যে রানী বানানটা সবাই এইভাবে লিখে। রানী বানানটা এইভাবে লেখা যাবে না, কারণ রানী বানান তৎসম শব্দের না, রানী বানান হচ্ছে আমাদের অতৎসম শব্দের। তাহলে আমরা রানী বানান কী লিখব? এইভাবে লিখব। তৎসম শব্দের বানানে মানে তৎসম শব্দের বানানে দেখবেন মূর্ধন্য হয়, দীর্ঘইকার হয়, দীর্ঘকার হয়, মূর্ধন্য হয়, এগুলো হয়। আর অতৎসম বানানে সাধারণত এগুলো হয় না, ঠিক আছে। আমরা টেকনিক 2-এ চলে যাচ্ছি, যে অতৎসম শব্দের বানানে মূর্ধন্য হবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। অতৎসম শব্দের বানানে মূর্ধন্য হবে না, এটা কেমন কথা? অতৎসম শব্দের বানানে হবে না, মূর্ধন্য মানেই তৎসম শব্দ। 100% শিওর মূর্ধন্য মানেই হচ্ছে তৎসম শব্দ। আর যেখানেই মূর্ধন্য সেখানেই মূর্ধন্য স। বাংলা বর্ণমালায় দুটি কাপল বর্ণ আছে, একটা হচ্ছে মূর্ধন্য সমান মূর্ধন্য স, আর একটা হচ্ছে দন্তন্য সমান দন্ত স। যেখানেই আপনি দেখবেন মূর্ধন্য ন বসছে না, সেখানে মূর্ধন্য স বসবে না। যেখানে মূর্ধন্য ন বসবে সেখানেই মূর্ধন্য স বসবে, ঠিক আছে। যেখানে দন্ত ন বসবে সেখানে দন্ত স বসবে, যেখানে দন্ত ন বসবে না সেখানে দন্ত স বসবে না। এটা মনে রাখবেন যে বাংলা বর্ণমালায় কাপল বর্ণ আছে দুইটি, একটি হচ্ছে মূর্ধন্য ন সমান মূর্ধন্য স, আর একটি হচ্ছে দন্ত ন সমান দন্ত স, ঠিক আছে। তাহলে তো অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ন হবে না। তাহলে এইটার তালে আপনি কি বলতে পারেন? এটা তালে বলতে পারেন যে অতৎসম শব্দের বানানে মূর্ধন্য স হবে না, এই কথা বলতে পারেন। তো আমরা যে উদাহরণগুলো এখন দেব সেটা হচ্ছে অঘ্রাণ। এই অঘ্রাণ বানানে সবাই এরকম কি দিয়ে দেয়? মূর্ধন্য দিয়ে দেয়। আমি দুইটাই লিখি, এখন আমাকে বলুন তো যে এই দুইটার মধ্যে কোনটা ঠিক? সবাই একটু কমেন্ট করুন, হ্যাঁ, যে এই অঘ্রাণ এই দুইটা বানানের মধ্যে কোনটা ঠিক। আমি অন্য আরও বানান লিখছি। আমি এখানে লিখছি যে যেটা আমরা ভুল করি সেই বানানগুলো লিখি, ঝর্ণা। তারপরে আমরা লিখি ধরন, আরেকটা লিখি ধারণ, ঠিক আছে। তারপরে আমরা লিখি হর্ন, এই যে হর্ন দিই, যে হর্ন, ঠিক আছে, হর্ন। এই অঘ্রাণ এবং অঘ্রাণ দুটো বানানই ঠিক,
কেন ঠিক? যখন আমি দন্তন্য দিব, এটা হচ্ছে অগ্রহায়ণ থেকে অগ্রাণ। অগ্রহায়ণ হচ্ছে মূর্ধন্য ন, এটা হচ্ছে তৎসম শব্দ। অগ্রহায়ণ থেকে যখন অগ্রাণ বলবো তখন হচ্ছে দন্তন্য। কিন্তু তাহলে এই অঘ্রাণ শব্দের অর্থ কি? ঘ্রাণ। ঘ্রাণ একটি তৎসম শব্দ, মানে ঘ্রাণ নেওয়ার যে ঘ্রাণ, সেই ঘ্রাণের আগে যদি আমি একটা উপসর্গ লাগাতে হলে অঘ্রাণ, অর্থাৎ যেটার ঘ্রাণ নেই। ঠিক আছে, তাহলে অঘ্রাণ এবং অঘ্রাণ দুইটাই ঠিক। দন্তন্য দিলে সেটা কী হবে? দন্তন্য হবে যে মাসের নাম, আর এটা হচ্ছে ঘ্রাণহীন, মানে গন্ধহীন। ঠিক আছে, আর ঝর্ণা বানানটা দেখুন। ঝর্ণা বানান আমরা আগে এইভাবে লিখতাম, এভাবে লেখা যাবে না, এটি একটি অতৎসম শব্দ। ধরন বানান, ধরন বানানে দন্তন্য, ধরন বানানে দন্তন্য, কিন্তু ধারণ বানানে মূর্ধন্য ন, এটা দুইটাই ঠিক। ধারণ বানানে মূর্ধন্য ন, মনে রাখবেন, ধারণ বানানে মূর্ধন্য ন, ধরনে হচ্ছে দন্তন্য। হর্ন, হর্ন হচ্ছে একটি ইংরেজি শব্দ, অতৎসম শব্দ। সুতরাং আমরা এই যে রাস্তাঘাট এখানে সেখানে হর্ন শব্দটি দেখি, হর্ন শব্দ দেখি, বা ফার্নিচার শব্দ দেখি, সেখানে দেখবেন কী দেওয়া আছে? মূর্ধন্য দেওয়া আছে, আমরা মূর্ধন্য দেব না। ঠিক আছে, ওকে। আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি, যে আমরা আগের নিয়মের মতোই পড়ি, যে আমরা বলছিলাম যে যেখানে মূর্ধন্য ন সেখানেই মূর্ধন্য স। তাহলে অতৎসম শব্দের বানানে মূর্ধন্য হবে না, তাহলে কি অতৎসম শব্দের বানানে আবার কি হবে না? মূর্ধন্য স হবে না। যেমন আমরা এখানে আশেপাশে অনেক জায়গায় দেখি, রাস্তাঘাটে, বিলবোর্ডে, নানান জায়গায় আমরা দেখি যে স্টল বানান এইভাবে লেখা আছে। স্টল বানান আমি ঠিক লিখেছি, স্টল বানান মূর্ধন্য স দিয়ে লেখা আছে। বা মাস্টার বানান কীভাবে লেখা আছে? মাস্টার বানান এইভাবে লেখা থাকে। তাহলে মাস্টার যেহেতু একটি ইংরেজি শব্দ, অতৎসম শব্দ, তাহলে এখানে কী হবে? মাস্টার বানানে এটা হবে না, মাস্টার বানানে হবে বা স্টিল বানানটা, এটা আমি যত স্টিলের দোকান দেখেছি সব স্টিলের দোকানে এইভাবে লেখাটাকে বানানে। যেহেতু স্টিল একটি ইংরেজি শব্দ, স্টিল বানানে কী হবে? মূর্ধন্য স হবে না, তাহলে কী হবে? দন্তস্ব হবে। লিখলাম দন্তস্ব, ট লিখলাম, দীর্ঘইকার হবে না। বিদেশি শব্দে একটু মনে রাখবেন, বিদেশি শব্দে কখনোই দীর্ঘইকার হয় না, দীর্ঘকার হয় না, মূর্ধন্য স হয় না, মূর্ধন্য হয় না। তাহলে বিদেশি শব্দে কি হয় না? দীর্ঘইকার, দীর্ঘকার, মূর্ধন্য ন এবং মূর্ধন্য স, এই চারটার একটা কখনোই হবে না। তাহলে নিয়ম অনুযায়ী আমার মূর্ধন্য স চেঞ্জ হয়েছে দন্তস্ব, আর দীর্ঘইকার চেঞ্জ হয়েছে কি? হর্ষইকার হয়েছে। স্টিল বানান এইভাবে লিখতে হবে, এইভাবে লিখলে কী হবে? ভুল হবে। ঠিক তেমনি স্টেশন বানানটা আমরা দেখেছি মূর্ধন্য স দিয়ে লেখা অনেকেই। ঠিক আছে, তো এরকম লেখা যাবে না। বা আপোষ বানানটা, আপোষ, এটা খুব গুরুত্বপূর্ণ, এই শব্দটা আপনারা একটু দেখে নেন। আপোষ বানান একটি অতৎসম শব্দ, বিদেশি শব্দ, যে কারণে আপোষ বানানটি কখনই ওই মূর্ধন্য স বা অন্য কোনোভাবে লেখা যাবে না। আপোষ বানানটা বর্তমান সময়ে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে আছে দন্তস্ব, এভাবেই লিখতে হবে। ঠিক আছে, এই শব্দটা গুরুত্বপূর্ণ, নানান জায়গায় পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা পরের নিয়মে চলে যাই, সেটা হচ্ছে টেকনিক 5-এ চলে যাচ্ছি, যে ইংরেজি শব্দে আগত এস সমান, ইংরেজি এর পরিবর্তে লিখবো আমরা দন্তস্ব। আর হচ্ছে যদি এইচ হয়, SION, কিংবা TION, কিংবা SSION, এরকম যদি হয় তাহলে আমরা দেব তালব্যস্য। ঠিক আছে, যখন আমরা যে পাসপোর্ট বানান যখন লিখবো, ধরেন পাসপোর্ট বানান লিখেছি, তখন কিন্তু আমরা লিখেছি, কিন্তু আমরা যখন লিখবো ধরেন রেশন লিখলাম, বা টেলিভিশন লিখলাম, আমরা ধরেন টেলিভিশন যখন লিখেছি, কারণ এই টেলিভিশন রেশন শব্দের মধ্যে এসএস আসছে, TION আছে, SI এই ফর্মের মধ্যে পড়ে, যে কারণে আমরা এভাবে লিখছি। এটা একটা সহজ নিয়ম, আশা করছি আপনারা পারবেন। আমরা একটা পরবর্তী নিয়মে চলে যাই, সেটা হচ্ছে, এটা আমি মুখে মুখে বলি, যে বাংলায় বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়। যেমন স্টেশন, স্ট্রিট, স্প্রিং, এই শব্দগুলো চাইলেও আমি কি করতে পারবো না। স্টেশনটা আমাকে স্টেশনই লিখতে হবে, স্টেশনে আমাকে কি লিখতে হবে? স্টেশন লিখতে হবে। আমি চাইলেও দন্তস্ব এবং ট আলাদা করে লিখতে পারবো, তাহলে উচ্চারণ কী হয়ে যাবে? সেট সন হয়ে যাবে। আমি চাইলেও আমি এটা আলাদা লিখতে পারছি না, কিন্তু যেখানে আলাদা লেখা সম্ভব সেখানে অবশ্যই আলাদা লিখতে হবে। কিভাবে? ধরেন আমি মার্কস বানানটা আমি আলাদা লিখতে পারছি, এই জন্য আমি ক এবং দন্তস্ব একসাথে করা যাবে না, এটা ঠিক। যেমন শেক্সপিয়র বানানটা দেখেন,
শেক্সপিয়র বানানটা অনেকেই এই সংযুক্ত করে লেখে, সংযুক্ত করে লেখা যাবে না, যেহেতু প্রথমে সংযুক্ত করে লেখা যায় না, সংযুক্ত লেখা করলে উচ্চারণ অন্যরকম হয়ে যায়। যেমন স্টেশন আমিও চাইলেও আমি আলাদা করে লিখতে পারবো, দন্তস এবং ট আলাদা করে লিখতে পারবো না। তাহলে এই জায়গায় একসাথে লিখতে হবে, মানে এই যুক্ত বর্ণ আকারে লিখতে হবে। বাকি যেই জায়গায় যুক্ত বর্ণ ছাড়া লিখলে অর্থ হয় বা শব্দটা উচ্চারণ করা যায় সেই জায়গায় যুক্ত বর্ণ দিয়ে লেখা যাবে না, এটা বাংলা একাডেমি বলে দিয়েছেন। তারপরে নিয়ম হচ্ছে টেকনিক 7-এ আমরা দেখি যে 7-এর নিয়মটা হচ্ছে সমাজবদ্ধ পদগুলো একসাথে লিখতে হবে। এটা আমাদের একটা কমন মিস্টেক, আমরা সবাই এইটা ভুল করি। এটা হচ্ছে সমাজবদ্ধ পদ একসাথে লিখতে হবে। ধরেন আমি বললাম সংবাদপত্র, সংবাদ এখানে লিখলাম, পত্র এখানে লিখলাম, জীবনে লেখা যাবে না, ঠিক আছে? সংবাদপত্র কী লিখতে হবে? একসাথে লিখতে হবে, যেহেতু এটা একটি সমাজবদ্ধ পদ, সংবাদপত্র। ধরেন আমি লিখলাম বিষাদ সিন্ধু, কখনই এভাবে লেখা যাবে না। বিষাদ এক জায়গায়, সিন্ধু আরেক জায়গায় লেখা যাবে না, অবশ্যই একসাথে লিখতে হবে। তবে এইটারও ব্যতিক্রম হচ্ছে, দুই জায়গায় আপনি আলাদা লিখতে পারবেন। আর যদি আলাদা লেখার প্রয়োজনই পড়ে, মাঝখানে কী দিতে হবে? হাইফেন দিতে হবে। ধরেন আমি লিখলাম গায়ে হলুদ, ঠিক আছে? গায়ে হলুদ, এটা একটা টেকনিক। ধরেন আপনি গায়ে হলুদ লিখেছেন, এখন ব্যাকরণগতভাবে ভুল হয়ে যাচ্ছে, এখন দুইটা শব্দ তো দুই জায়গায় লিখে ফেলেছেন, এখন কেটে বা কাটা যাচ্ছে না, কি করবেন? তখন মাঝখানে একটা হাইফেন দিয়ে দেবেন, শুদ্ধ হয়ে গেল। যদি প্রয়োজন পড়ে তাহলে সমাজবদ্ধ পদের মাঝখানে কী দেওয়া যাবে? হাইফেন দেওয়া যাবে, কিন্তু আলাদা লেখা যাবে না। তবে দুই জায়গায় ব্যতিক্রম নাম্বার 1 হচ্ছে অলোক তৎপুরুষ সমাস। অলোক তৎপুরুষ যখন আমরা সমাস পড়াই তখন আমরা দেখব অলোক তৎপুরুষ সমাস, আর এটা হচ্ছে অলোক বহুব্রীহি। এই দুইটা সমাসের যে সমস্ত যে পদ আছে, সমাসবদ্ধ যে শব্দটি আছে, সেগুলো আলাদা লেখা যাবে। ধরেন আমি এখানে লিখলাম মনের মানুষ, মনের মানুষ, মনের মানুষ, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। ব্যাসবাক্য কি? মনের মানুষ। আমি বললাম সোনার বাংলা, ব্যাসবাক্য কি? সোনার বাংলা। আমি বললাম কলের গান, কলের এবং গান আলাদা লিখছি, আবার ব্যাসবাক্য কি? কলের গান, ঠিক আছে? আমি এটা তো সবগুলো অলোক তৎপুরুষ উদাহরণ দিয়েছি, বা অলোক বহুব্রীহির উদাহরণ যদি আমি বলি গলায় গামছা, তো গলা এবং গামছা আলাদা লেখা যাবে। গলায় গামছার ব্যাসবাক্য কি? গলায় গামছা যার, ঠিক আছে? তো এরকম গলায় গামছা। তারপরে যদি বলি আরও এরকম উদাহরণ বলুন যে কানে কলম, তাহলে কি কানে কলম লেখা যাবে, একসাথে লেখা যাবে। এরকম দেখি আরও উদাহরণ কি আছে। হাতে ছড়ি, মাথায় পাগড়ি, হাতে খড়ি, এরকম বলা যাবে, আলাদা লেখা যাবে। তাহলে দুই জায়গায় আমরা আলাদা লিখতে পারবো। এক হচ্ছে অলোক তৎপুরুষ সমাস, হচ্ছে অলোক বহুব্রীহি সমাসের সমস্ত পদগুলো আলাদা লেখা যাবে, শুধু দুই জায়গায়, আর অন্য কোথাও লেখা যাবে না, ঠিক আছে? তারপরে আমরা চলে যাই আরও সহজ কিছু নিয়মে চলে যায়, যে অঞ্জলিযুক্ত যত শব্দ আছে, অঞ্জলি যদি কোনো শব্দের সাথে যুক্ত অবস্থায় থাকে, অঞ্জলি, এই বানানটা, এই নিয়মটা আপনারা চাইলে এই যে বাংলা একাডেমির যে নিয়মের যে আমি অতৎসম শব্দের নিয়ম দিয়েছি, এখানে আপনারা দিতে পারেন। অঞ্জলিযুক্ত শব্দে কি হবে? অঞ্জলিযুক্ত শব্দে তো হ্রস্বইকার হবে। যেমন আমি লিখলাম গীতাঞ্জলি, বললাম শ্রদ্ধাঞ্জলি। এই শ্রদ্ধাঞ্জলি বানানটা আমরা যখন আমাদের জাতীয় অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান, যখন শ্রদ্ধাঞ্জলি বানানটা যখন আমরা দেখি যে কেউ একজন শ্রদ্ধাঞ্জলি বানান এরকম দীর্ঘিকার দিয়ে লিখে নিয়ে আসছে, তখন আসলে শ্রদ্ধাঞ্জলি তখনই শেষ হয়ে যায়। শ্রদ্ধাঞ্জলি বানান যদি সত্যি শ্রদ্ধাঞ্জলি দিতে চান কেউ, তাহলে বানানটা ঠিক করে দিতে হবে। বানান বললে শ্রদ্ধাঞ্জলি কখনই হবে না, ঠিক আছে? তাহলে শ্রদ্ধাঞ্জলি বানানে কী হবে? হ্রস্বইকার হবে, অর্থাৎ অঞ্জলি থাকলে কী হয়ে যাচ্ছে? হ্রস্বইকার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম শ্রদ্ধাঞ্জলি হতে পারে, পুষ্পাঞ্জলি হতে পারে, গীতাঞ্জলি হতে পারে। গীতাঞ্জলি বানানটা অনেক বেশি আসে পরীক্ষায়, এটা আপনারা ভুল করা যাবে না, আশা করছি ভুল করবেন না, ঠিক আছে? পরবর্তীতে আমরা টেকনিক দেখছি যে শুধু অঞ্জলি না, শব্দটা যদি আবলি দ্বারা যুক্ত থাকে, সেখানে কী হবে? হ্রস্বইকার হবে। আমি যদি আমরা লিখি যে গ্রন্থাবলী, এই গ্রন্থাবলী বানান অনেকে দীর্ঘিকার দেন। তারপরে আমরা যদি লিখি প্রশ্নাবলী, বা যদি বলি পুস্তকাবলী, সব হচ্ছে কি হচ্ছে? হ্রস্বইকার হচ্ছে। তাহলে হ্রস্বইকার দিতে হবে। আবলি যদি থাকে তাহলে হ্রস্বইকার দিতে হবে। আমরা পরে নিয়মে চলে যাচ্ছি।
বস্তুবাচক শব্দ হ্রস্বইকার হবে। কি লিখি? আমরা লিখি, নিয়মটা লিখি, বস্তুবাচক শব্দে হ্রস্বইকার হবে। এই নিয়মটা চাইলে অতৎসম শব্দে বানিয়ে নিয়ে যেতে পারেন। যেমন আমরা যদি বলি বাড়ি, দেখেন বাড়ি বানানে অনেকেই দীর্ঘইকার দেন, আগে দিতেন, এখন দেওয়া যাবে না। গাড়ি, বাড়ি, গাড়ি, শাড়ি। কিন্তু নারী বানায় নাকি নারী যেটা আছে, মানে বউ, নারী, এটা এইখানে কিন্তু দীর্ঘইকার। আর যে নারী যেটা আছে, যে এই নারী, সেই নারীতে কিন্তু ডয়বিন্দু র যেটা, ওইটা। ঠিক আছে? তো এখন বাড়ি বানান যদি ভুল করি, গাড়ি বানান যদি ভুল করি, শাড়ি বানান যদি ভুল করি, তাহলে আসলে আমরা বাড়ি গাড়ি শাড়ি অর্জন করতে পারবো না। তাহলে বাড়ি গাড়ি শাড়ি, এবং সাথে যদি নারী পেতে চান, তাহলে বানানগুলো কী করতে হবে? ঠিকঠাক লিখতে হবে, তাই না? তাহলে আমরা বাড়ি গাড়ি নারী দেখলাম যে বস্তুবাচক শব্দ, বা যখন কলসি, মশারি বানান ঠিকঠাক মতো লিখতে হবে, নইলে মশারি টানানো নিয়ে কিন্তু ঝামেলা হবে বিয়ের পরে। চিরুনি বানানটাও জানতে হবে। ঠিক আছে? চিরুনি বানানটা কী হচ্ছে? আমাদের হ্রস্বইকার দিয়ে হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বস্তুবাচক শব্দগুলো সাধারণত কী হচ্ছে? হ্রস্বইকার দিয়ে হচ্ছে। পরের বানানে আমরা চলে যাই প্রাণীবাচক বানানে। প্রাণীবাচক শব্দে কী হবে? হ্রস্বইকার হবে। যেমন আমরা লিখলাম হাতি। দেখেন হাতি বানান অনেকে দীর্ঘইকার দিয়ে লেখে, হাতি বানান দীর্ঘইকার দিয়ে লেখা যাবে না। পাখি বানান অনেকে দীর্ঘইকার দিয়ে লেখে, পাখি বানান দীর্ঘইকার দিয়ে লেখা যাবে না। মুরগি বানান অনেকে দীর্ঘইকার দিয়ে লেখে, মুরগি বানান যে দীর্ঘইকার দিয়ে লেখে তার মুরগি খাওয়ার অধিকার নেই। হ্যাঁ, তাহলে মুরগি বানান আগে ঠিক করে তারপর মুরগি খেতে হবে। জোনাকি আমরা অনেকেই পছন্দ করি, জোনাকি বানান অনেকে দীর্ঘইকার দিয়ে লেখার চেষ্টা করে। জোনাকি বানানটা আমরা কী লিখব? জোনাকি বানানটা আমরা হ্রস্বইকার দিয়েও লিখব। ঠিক আছে? তারপরে আমরা চলে যাই পরের স্লাইডে চলে যাচ্ছি। পরে আমরা দেখব যে কর্ম পেশাবাচক শব্দের হ্রস্বইকার হবে। কর্ম ও পেশাবাচক শব্দে পড়াচ্ছি বানান, এটার মজা করে পড়ানো আসলে যায় না। কর্ম পেশাবাচক শব্দের হ্রস্বইকার হবে। ঠিক আছে? এই যে দেখেন মাস্টারি, আমি যখন বললাম এই যে আমি এখন যেটা করছি মাস্টারি করছি, সেই মাস্টারি হ্রস্বইকার। যদি বলি দোকানদারি, যদি বলি ডাকাতি তো আসলে পেশার মধ্যে পড়ে না, এটা ডাক্তারি লিখি, ডাক্তারি। দালালিটাও পেশার মধ্যে পড়ে, কেউ যদি ঠিকঠাক পণ্য করতে পারে আর কি, দালালি। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখো জমিদারি, পোদ্দারি না, আচ্ছা। ওকালতি, এরকম যত পেশা আছে সব কি হবে? ওকালতি। যত পেশা আছে সব কি হবে? চাকরি। যে এইটা একটা গুরুত্বপূর্ণ কথা ভাই, সেটা হচ্ছে চাকরি। চাকরি বানানটা আমরা কি লিখি? চাকরি লিখি, অনেকে এরকম লিখি, চাকরি, তারপরে লিখি চাকরি, এরকম নানানভাবে লিখি। এটাও লেখা যাবে না, চাকরি বানান ঠিক চাকরি লিখতে হবে, কারণ চাকরি বানান সুন্দর করে লিখতে পারলেই কিন্তু আমরা চাকরিটা পাবো। হ্যাঁ, তো পরবর্তী বানানে চলে যাচ্ছি আমরা। সেটা হচ্ছে যে তৎসম শব্দের দীর্ঘইকার তদ্ভবে এসে কী হয়ে যাচ্ছে? হ্রস্বইকার হয়ে যাচ্ছে। লিখি তৎসম শব্দের দীর্ঘইকার তদ্ভবে হ্রস্বইকার হবে। ধরেন আমি লিখলাম পক্ষী লিখবো, কিন্তু পাখি লিখলে কী হয়ে যাচ্ছে? হ্রস্বইকার হয়ে যাচ্ছে। ধরেন আমি লিখলাম কুম্ভীর, তৎসমে আছে কুম্ভীর, কি তদ্ভবে কী হয়ে গেল? কুমির। এখন কুম্ভীরটাও কিন্তু ঠিক, কুমিরটাও ঠিক, পক্ষীও ঠিক, পাখিও ঠিক। হ্যাঁ, আমরা এই যে পক্ষী পাখি এটা বলি, নানানভাবে ডাকি। তো এই যে পক্ষী পাখি যেভাবেই ডাকি, পক্ষী ডাকলে যখন আমরা মুখে বলবো তখন তো আর দীর্ঘইকার দেওয়া যায় না, যখন লিখবেন তখন দীর্ঘইকার দেবেন। ঠিক আছে? আর পাখি যখন লিখবেন বা বলবেন তখন হ্রস্বইকার দেবেন। কুম্ভীর দীর্ঘইকার দেবেন, আর কুমিরে দেবেন হ্রস্বইকার। ঠিক আছে? যেমন বংশীবাদক, বংশী থেকে বাঁশি। ঠিক আছে? আমরা যদি বলি হস্তি মানে হাতি, এটা তৎসমরূপ, এটার তদ্ভব হচ্ছে হাতি। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৎসম শব্দে যদি দীর্ঘইকার থাকে, তদ্ভবের তার যদি কোনো রূপ থাকে, সেটা কি হয়ে যাচ্ছে?
দীর্ঘিকারটা হর্ষিকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী নিয়ম হচ্ছে তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘিকার এবং অতৎসম স্ত্রীবাচক শব্দ শেষে বসবে হচ্ছে হর্ষিকার বসবে। ঠিক আছে, আমরা এটাকে একটু ভাগ করছি। এক পাশে আমরা তৎসম, এই পাশে লিখি আমরা তৎসম স্ত্রীবাচক শব্দ, তৎসম। আর হচ্ছে অতৎসম। আচ্ছা, এটা একটু ভালো করে লিখি। অতৎসম স্ত্রীবাচক। ঠিক আছে, ওকে, একটু বেশি উপরে লিখে ফেলেছি। ধরেন এখানে যে আমরা লিখি সতী, ধাত্রী, ধরেন লিখলাম মহিষী, মহিষী, ধরেন লিখলাম বুদ্ধিমতী, পত্নী, রূপবতী, ধরেন আরও লিখলাম গুণবতী। ঠিক আছে, এই পাশে দেখি, দেখেন নানি, নানি বানানো অনেকে দীর্ঘিকার দিয়ে লেখে, চাচি বানানো অনেকে দীর্ঘিকার দিয়ে লেখে, অনেকে লিখেন। তারপর হচ্ছে দাদি, নানি, দাদি, চাচি, মামি, বিবি, হ্যাঁ, দাদুরি, গাভী, গাভী বানান, এই যে গাভী বৃত্তান্ত। গাভী বৃত্তান্ত কার বই? আহমদ সবার একটা বই আছে গাভী বৃত্তান্ত। সেই গাভী বৃত্তান্ত বইয়ের প্রচ্ছদে সম্ভবত দীর্ঘিকার দিয়ে লেখা আছে। তো গাভী বানানটি অতৎসম শব্দ, সেখানে কী হবে? হর্ষিকার হবে। ঠিক আছে, গাভী বৃত্তান্ত, এটা ভুল করা যাবে না। রানী, রানী বানান অলরেডি একবার লিখেছিলাম। তারপর হচ্ছে বাঁদি, মেথরানী। ঠিক আছে, ভেরি। তাহলে এই যে নানি, চাচি, দাদি, মামি, বিবি, দাদুরি, গাভী, রানী, এর মধ্যে গাভী শব্দটাও ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা সবাই দীর্ঘিকার দিয়ে জানি। আহমদ সফার বই থেকে হয়তো আরও বেশি আমরা দীর্ঘিকার দিয়ে লেখা শিখেছি। রানী বানানটা আমরা দীর্ঘিকার দিয়ে শিখেছি, বাদি বানানটা আমরা অনেকে দীর্ঘিকার দিই। এই বানানগুলো আমরা হর্ষিকার দিয়ে লিখবো। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি পরের নিয়মে। পরের নিয়মে চলে যাচ্ছি। একটু আগে যে আমরা পড়েছিলাম যে তৎসম শব্দের দীর্ঘিকার তৎভাবে কী হয়ে যাচ্ছে? হর্ষিকার হচ্ছে। এবার আমরা দেখব যে তৎসম শব্দে দীর্ঘকার, তৎসম শব্দে দীর্ঘ তৎভাবে কী হবে? হর্ষ হবে, তাই তো? আমরা একটু উদাহরণ দেখি। দেখেন এই বানানটা অনেক বেশি কনফিউজড হয়ে যায় আমরা। পূজা, আমরা যখন পূজা বানান লিখবো, আমরা দেখেছি যে পূজার সময় অনেকে পূজা বানান আমরা ভুল করি। পূজা বানান যখন লিখবো তখন অবশ্যই কী দিতে হবে? দীর্ঘকার দিতে হবে। এটা হচ্ছে তৎসম শব্দ। ঠিক আছে, কিন্তু পূজা থেকে যখন আমরা পুজো বলবো তখন কিন্তু হর্ষকার। ঠিক আছে, পূজা বানানে দীর্ঘকার, কিন্তু পুজো বানানে হর্ষকার। ঠিক আছে, তারপর আমরা মূলা খাই, যে মূলা, সেই মূলা যখন বলবো তখন কিন্তু মূলা বানানে কিন্তু দীর্ঘকার, কিন্তু মূলো বানানে তদ্ভবরূপ যখন মূল হবে তখন কিন্তু হর্ষকার। এই যে ব্যাপারগুলো যেন আমাদের মাথায় থাকে। ঠিক আছে, কিংবা তুলা থেকে তুলো, এরকম শব্দ আরও আছে, আশা করি আপনারা পারবেন। ঠিক আছে, তো আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। পরবর্তী নিয়ম এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গায় আমরা অনেক বেশি ভুল করি। সেই ভুলটি আমরা করব না। আমরা আজকে একটু দেখি যে আমি একটা আঁকি। একটা ধরেন আমি এখানে লিখলাম, একটা জায়গা রাখি, এখানে লিখলাম 19, এখানে লিখলাম 29, এখানে লিখলাম 39, এখানে লিখলাম 49, এই কয়টাই লিখি আপাতত। দেখেন এটা যখন আমি বানান করে লিখব,
19, কিন্তু আমি যখন ঊনবিংশ লিখব তখন কিন্তু দীর্ঘকার। ঠিক আছে, আমি যখন এটা লিখবো তখন এটা 29, কিন্তু এটা যখন আমি ক্রম আকারে লিখব 29, এটা যখন আমি গণনাবাচক আকারে লিখবো, এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। আমরা যখন সংখ্যাবাচক শব্দ পড়াবো তখন আমরা দেখব এটা যখন আমরা এভাবে লিখবো তখন সেটা হচ্ছে কি 39, কিন্তু এটা যখন আমরা ক্রম আকারে লিখবো তখন হয়ে যাচ্ছে 39। ঠিক আছে, আর এই 3টা উদাহরণ দিলাম, সবগুলো এরকমভাবে হবে। আচ্ছা, যখন আমি অঙ্কে লিখছি 19, তখন তো অঙ্কে হলোই, এটা নিয়ে তো কোনো বিভ্রান্তি নেই। 39 যখন লিখলাম বিভ্রান্তি নেই, কিন্তু এই অঙ্কের কথাটা যখন কথায় লেখা হয় তখন সেইটার নাম হয়ে যায় গণনাবাচক বা পরিমাণবাচক। ঠিক আছে, গণনাবাচক বা পরিমাণবাচক, কিন্তু এইটাকে যখন ক্রম আকারে সাজানো হয়, অর্থাৎ কে প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এরকমভাবে যখন বলবো এই শব্দগুলো, এটাকে বলছে ক্রমবাচক সংখ্যা। তো ক্রমবাচক সংখ্যাগুলো হচ্ছে তৎসম শব্দ। আবারও বলছি, ক্রমবাচক সংখ্যা, আমি লিখি এখানে, এগুলো হচ্ছে ক্রমবাচক। সংখ্যাবাচক শব্দে আমরা পড়াবো, এটি হচ্ছে ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচকগুলো সবসময় কি হয়, তৎসম শব্দ, যে কারণে 29, 29, 39 এরকম হবে। ঠিক আছে, কিন্তু এই যে 19, 29, 39 এখানে দেখুন হর্ষকার হয়েছে। 19-এ কিন্তু হর্ষকার, আর 29-এর মধ্যে কিন্তু দীর্ঘকার। 29-এর মধ্যে হচ্ছে হর্ষকার, কিন্তু 29-এর মধ্যে কিন্তু দীর্ঘকার। 39-এ কিন্তু হর্ষকার, কিন্তু 39 কিন্তু দীর্ঘকার। ব্যাপারটা কিন্তু খেয়াল করতে হবে, কারণ এটা আমরা কিন্তু গোলায় ফেলি যে কোথায় দীর্ঘকার হবে, কোথাও হর্ষকার হবে। ঠিক আছে, তাহলে ক্রমবাচকে কী হচ্ছে দীর্ঘকার, আর গণনাবাচকে কী হচ্ছে হর্ষকার হচ্ছে। আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী নিয়ম চলে যাই। এই নিয়মটা একটু আরও গুরুত্বপূর্ণ। এটার আগে একটা কথা আপনারা একটু মনে রাখবেন, আমার সাথে বলেন যদি বলার সুযোগ থাকে। নাসিক্য ধ্বনি মারা গেলে, এটা আমার সাথে বলেন যে নাসিক্য ধ্বনি মারা গেলে একটা বাচ্চা রেখে যায়। নাসিক্য ধ্বনি মারা গেলে একটি বাচ্চা রেখে যায়, সেই বাচ্চাটি হচ্ছে অনুস্বার। আমরা লিখি কথাটা একটু। নাসিক্য ধ্বনি মারা গেলে নাসিক্য ধ্বনি বা বর্ণ মারা গেলে মানে কি, হারিয়ে গেলে, লোপ পেলে, মারা গেলে একটি বাচ্চা রেখে যায়। সেই বাচ্চাটি হলো চন্দ্রবিন্দু। ঠিক আছে, এর মানে কি? মানে হলো যখনই দেখবেন কোথাও কোনো জায়গা থেকে যদি কোনো নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ হারিয়ে যায়। নাসিক্য বর্ণ কয়টি, ধ্বনি কয়টি, এটা নিয়ে ব্যাপক মানে কনফিউশন আছে। নাসিক্য ধ্বনি 3টি, কিন্তু নাসিক্য বর্ণ কেউ বলছেন 5টি, কেউ বলছেন 7টি। তো আমরা সেটা ধ্বনি বা বর্ণের যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা আলোচনা করব। এখন এইটুকু আপনারা শুধু দেখেন। ধরেন আমি বললাম এখানে শঙ্খ থেকে যখন বলবো শাঁখ, তখন এই চন্দ্রবিন্দুটা চলে আসবে। এই চন্দ্রবিন্দুটা কোথা থেকে আসছে? শঙ্খটা হচ্ছে তৎসমরূপ, আর তদ্ভবরূপ হচ্ছে কি শাঁখ। তাহলে এই যে শাঁখ বলছি, এখানে দেখেন একটা চন্দ্রবিন্দু আছে। তাহলে এই যে এই চন্দ্রবিন্দুটা এটা কোথা থেকে আসছে? এই যে ওটা কিন্তু একটা লোপ পেয়েছে। নাসিক্য বর্ণ যখনই লোপ পাবে, যখনই মারা যাবে, তখন সে কিন্তু তার প্রতিনিধি রেখে যাবে। তার প্রতিনিধি কে? তার বাচ্চাটা হচ্ছে অনুস্বার বা অনুস্বর। ঠিক আছে, এটা যেন মনে থাকে। যেমন আমি যখন বলবো স্কন্ধ মানে কাঁধ। ঠিক আছে, যখন আমি কাঁধ বলবো তখন এই যে চন্দ্রবিন্দুটা আসলো, এই কোথা থেকে আসলো? এইখানে দেখেন যে নটা আছে, দন্ত ন, এই যে দন্ত ন, এই দন্ত নটা এখানে সে লোপ পেয়েছে বা মারা গেছে। দন্ত ন মারা গেলেও সে তার বাচ্চাটা রেখে গেছে। এই মারা গিয়েছে ও বাচ্চাটা রেখে গেছে, এটা মনে রাখতে হবে। আমি বললাম বঙ্কিম শব্দের অর্থ কি? বঙ্কিম মানে হচ্ছে বাঁকা।
তাহলে বাঁকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা বাঁকা চন্দ্র চট্টোপাধ্যায় বললে অবশ্য বঙ্কিম থাকলে মাইন্ড করতেন, কিন্তু আমরা বলবো না। হ্যাঁ, তো এই বাঁকা বঙ্কিমের এই যে অনেশ্বরটি আছে এটা কিন্তু এখানে লোপ পেয়েছে বলে এখানে চন্দ্রবিন্দু হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যেখানেই একটি নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণের মৃত্যু ঘটেছে বা লোপ পেয়েছে সেখানেই সে তার প্রতিনিধি হিসেবে অনেশ্বরটাকে রেখে গেছে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম। তাহলে আমরা শঙ্খ যখন লিখবো তখন এইভাবে লিখবো, কিন্তু শাক যখন লিখবো চন্দ্রবিন্দু দেবো, স্কন্ধ লিখলে এইভাবে লিখবো, কাঁধ লিখলে চন্দ্রবিন্দু দেবো, বঙ্কিম দেবো। অর্থাৎ আপনি যখনই দেখবেন একটা কোনো বানানের মধ্যে একটা চন্দ্রবিন্দু আছে তখন মনে করবেন যে এটার একটা তৎস্বরূপ হয়তো ছিল, ওইখান থেকে লোপ পেয়ে এটা হয়েছে। ঠিক আছে, তো পরে আমরা আরও উদাহরণ কি আছে দেখি। আমাদের ক্লাস ইতিমধ্যে 1 ঘন্টা হয়ে গেছে। আমাদের এই বানান শুদ্ধিকরণের যে ক্লাসটি এটা আমরা মোটামুটি 3টা ক্লাসে আমরা শেষ করব। আজকে আমরা অনেকটা শেষ করেছি, নেক্সট ক্লাসে আমরা করব। এবং পরবর্তী যে ক্লাসটি আছে সেখানে কিন্তু আমরা নত্ব এবং সত্যবিধান আমরা চেষ্টা করব। এই নত্ব সত্যবিধান টেকনিক আছে, যে চুম্বক তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলো দিয়ে সেই নত্ব সত্যবিধানগুলো কীভাবে মনে রাখা যায় এবং প্রচলিত যে ভুলগুলো আছে সেগুলো কীভাবে আমরা খণ্ডাইতে পারি সেই চেষ্টাগুলো আমরা করব। আমার মনে হয় আজকে ক্লাস অনেক হয়ে গেছে। তো প্রশ্নের সেশন আমরা এখন নেব। যদি এই টপিকের মধ্যে আপনাদের না বোঝার মতো কোনো ব্যাপার থাকে বা কোনো প্রশ্ন থাকে, জানার থাকে এই টপিকের ভেতরে, তাহলে আপনারা প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, লিঙ্ক এখানে দিয়েছ? আচ্ছা, প্রশ্ন নেই? প্রশ্ন না থাকার অর্থ হচ্ছে দুইটা অর্থ হতে পারে। এক হচ্ছে আপনারা অনেক বুঝেছেন, 2 হচ্ছে আপনারা কিছুই বুঝেন নাই। হ্যাঁ, তো এখন আমি কোনটা ধরে নেব সেটা আমি বুঝতে পারছি না। এত ধাতু থেকে কে বুঝবো স্যার কোনটা তৎসম কোনটা অর্থ তৎসম? আচ্ছা, অনেক শব্দ আসতেছে, কি করব? পপুলারিটি ঈদ, হ্যাঁ ঈদ বানান, ঈদ বানান, ঈদ বানান, ঈদ বানান নিয়ে আমার যে পরামর্শটা, আপনি যখন মানুষকে ঈদ মুবারক দিবেন, যখন ঈদ মুবারক দিবেন তখন আপনি আপনার যে ঐতিহ্য আছে দীর্ঘিকার সেটা দিয়ে দিবেন। কিন্তু আপনার যখন পরীক্ষার হলে ঈদ আসবে তখন আপনি হর্ষিকার দেবেন। কারণ আপনি যদি ঈদ বানানের হর্ষিকার দেন তাহলে আপনার ঠিক হবে, আপনি একটি নম্বর পাবেন, তাহলে আপনার পরবর্তী ঈদগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন। কিন্তু আপনার ঈদ বানান যদি আপনি পরীক্ষার হলে দীর্ঘিকার দিয়ে দেন তাহলে কিন্তু এটি আপনি নম্বর পাবেন না, আপনার ঈদটাও কিন্তু মাটি হবে। তাহলে আমাদের ঈদ বানানে আমরা পরীক্ষার হলে হর্ষিকার দিব, কারণ বাংলা একাডেমি বলেছে যে বিদেশি শব্দে কি হবে না, দীর্ঘিকার হবে না, দীর্ঘকার হবে না। যে কারণে বাংলা একাডেমি দীর্ঘকারের যে শব্দটি আছে এটা কিন্তু অভিধানে রাখিনি। যে কারণে আমার পরীক্ষায় যদি ঈদ বানানটি আসে আমি অবশ্যই অস্বীকার দিব। কিন্তু যেহেতু ঈদের সাথে আমাদের একটি ঐতিহ্য জড়িত আছে, বা আমাদের একটা মায়া মমতা বা একটা মহব্বত জড়িত আছে, বা ধর্মীয় ব্যাপার কেউ কেউ মনে করছেন জড়িত আছে, তাহলে আপনি আপনার মতো করে ঈদ দীর্ঘিকার দিয়ে লেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষার হলে অস্বীকার দিয়ে দেবেন। আরও আছে হ্যাঁ, এটা চলে গেছে। কোন দর্শন ঠিক আছে। আচ্ছা, তোলা, হ্যাঁ তোলা আপনি যেটা বলেছেন ঠিক আছে। তোলা থেকে তুলো হবে। তোলা যদিও তোলা বানান এভাবে লেখা আছে, দুইটাই দেখা আছে, তবে এটা থেকে হবে তুলো হবে, দুইটা লেখা আছে অভিধানে, তুলো হবে। তারপরে ঈদ বানানের বিষয়টা আসলে মনে করে বুঝতে পেরেছেন। তোলা বানানটা মেনলি হচ্ছে এইটা থেকে এইটা, হ্যাঁ, কিন্তু এখন অভিধানে হয়তো এরকম এটাও পাইতে পারেন। কি এবং কি এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, কি এবং কি এর মধ্যে পার্থক্য কি, এটার আমাদের আলাদা ক্লাস আছে পরবর্তী ক্লাসে। তারপর আপনি যে বলেছেন এটা আমরা একটু বলে দিচ্ছি, এটা আমরা পরবর্তী ক্লাসে এটা কিন্তু আছে আমাদের। হ্যাঁ, কি এবং কি এর মধ্যে যে পার্থক্য, এ কি মানে হচ্ছে অব্যয়, ঠিক আছে, আর এই কি মানে হচ্ছে সর্বনাম হতে পারে, সে সর্বনাম হতে পারে অথবা বিশেষণও হতে পারে। ঠিক আছে, নর্মালি কথা হচ্ছে যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেয়া যায় সেখানে হচ্ছে হর্ষইকার,
অর্থাৎ সেটা অব্যয়। আর যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না, অর্থাৎ যে কি এর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না, সেখানে আমরা দিব দীর্ঘ ইকার। যেমন আমি যদি বলি তোমার নাম কি, সেখানে কিন্তু হ্যাঁ অথবা না দিলে উত্তর হবে না, বলতে হবে রহিম, করিম বা কিছু একটা বলতে হবে। আর যদি বলি তুমি খেয়েছো কি, তুমি বুঝতে পেরেছো কি, তাহলে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিলে উত্তর হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা কী দেবো, হর্ষইকার দেবো। ঠিক আছে, এখন বলতে পারেন যে এই যে কি, এটা অব্যয় হলো কীভাবে? অব্যয় নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে, ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি। আমরা অব্যয় বলতেই বুঝি এবং, কিন্তু, আর, নতুবা, তথবা, এই অর, বাট, নট, এইগুলো আমরা জানি, হ্যাঁ, যেগুলো হচ্ছে কনজাংশন বা এগুলো হচ্ছে অব্যয়। অব্যয় কথাটা আসছে ব্যয় থেকে। যে শব্দের ব্যয় নাই সেটি হচ্ছে অব্যয়। ব্যয় মানে কি? মানে খরচ। খরচটা মানে কি? যেটার কোনো চেঞ্জ নাই। কি নাই? চেঞ্জ নাই। যে শব্দগুলোর কখনো লিঙ্গ বেঁধে, এই কি বলে, বচন বেঁধে, কাল বেঁধে কখনো পরিবর্তন হবে না, একই থাকবে, চেঞ্জ হয় না কখনো, সেটাই হচ্ছে অব্যয়। ঠিক আছে, সেটা শুধু এবং, কিন্তু, আর না, অন্য কিছু হতে পারে। ঠিক আছে, যেমন কিটা আমি যদি বলি আপনি ভাত খেয়েছেন কি, তুমি ভাত খেয়েছো কি, তিনি ভাত খেয়েছিলেন কি, আমি ভাত খাবো কি, সে ভাত খাবে কি, তারা খেয়েছিলেন কি, সে কি খাবে, সে খাবে কি, অর্থাৎ যাই বলি না কি, কিন্তু কি থাকবে, কি আর চেঞ্জ হবে না। এই কিটা হচ্ছে অব্যয়। কিন্তু আমি যখন কি দিব দীর্ঘইকার, এটা আরেকটু বার করে দাও, যখন আমরা কি দিব সর্বনাম, যখন আমি তো আপনাকে বলি যদি কি করছো, আচ্ছা কি করছো না দিয়ে আমি আর সহজ উদাহরণ দিই, কি খাবে, কি খাবে, এই প্রশ্নের উত্তর কি হতে পারে? ভাত খাবো বা রুটি খাবো, কলা খাবো, কিছু একটা বলতে হবে তো। তাহলে এই কী খাবে, তাহলে এই কি এর উত্তর, ধরুন কলা হলো, এর উত্তর হচ্ছে কলা। তো কলা কিসের পরিবর্তে বসেছে? মানে এই কিটা আসলে এই কিটা সে কিসের পরিবর্তে? কলার পরিবর্তে ধরলাম শব্দটা কলা। তা কলার পরিবর্তে কিছু, তাহলে এটা কি হলো? সর্বনাম। অর্থাৎ কলা একটি নাম, নামের পরিবর্তে যা বসে তাই সর্বনাম। তাহলে এখানে কি হচ্ছে? কি সর্বনাম। এটা সহজ একটা টেকনিক আছে, সেটা পরে বলছি। আর ধরেন আমি যে বলি কি কাজ করছো, কি কাজ করছো, আমি বললাম কি কাজ করছো, এই কিটা কাকে মডিফাই করছে? কাজকে। ভালো কাজ, খারাপ কাজ, মন্দ কাজ। এই কিটা কিন্তু করছো কে মডিফাই করছে না। ঠিক আছে, তাহলে আমরা একটা সহজ টেকনিক পারি, এটা আমি পরের পর আগে পড়িয়ে দিচ্ছি। আমরা দেখব যে কি প্লাস যদি ভার্ব থাকে, অর্থাৎ ক্রিয়া থাকে, কি এর পর যদি ক্রিয়া থাকে, তাহলে 100% শিওর সেটা হচ্ছে সর্বনাম। আর কি প্লাস যদি বিশেষ্য থাকে, সেটা 100% শিওর হচ্ছে বিশেষণ। ঠিক আছে, তাহলে কি, এই যে আমি দেখলাম, আমি কোথায় বাক্য লিখেছিলাম কি খাবে, যে কি এর পরে খাবে একটা ক্রিয়া আছে, তাহলে সেটা আমরা কি দিচ্ছি? সর্বনাম। তারপরে আমি লিখেছি এখানে কি কাজ করছো, কি এর পরে কাজ, এটা একটি নাম, যে কারণে এটা হয়েছে কি বিশেষণ। এটা নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে ক্লাস আছে, আশা করি আমরা বুঝতে পেরেছেন। আমাদের আসলে প্রথম তিনটা, কোন শব্দ তৎসম আর কোনটি অতৎসম চেনার উপায় আছে কি? আচ্ছা, কোন শব্দ তৎসম আর কোনটি অতৎসম শব্দ চেনার উপায় আছে কি? উপায় আসলে ওইভাবে নাই, তারপরে কিছু আমি যে কথাগুলো বলছি একটু শুনে রাখবেন। প্রথম কথা, কোন শব্দের মধ্যে যদি আপনি দেখেন মূর্ধন্য আছে, 100% নিশ্চিত সেটা হচ্ছে তৎসম শব্দ। আর আমি বলেছিলাম কাপল বর্ণ যে মূর্ধন্য সমান কি? মূর্ধন্য স। তার মানে কোনো শব্দের সাথে মূর্ধন্য স আছে, তার মানে 100% শিওর সেই শব্দটি হচ্ছে তৎসম শব্দ। তারপর ধরেন ক্ষীয়, ক্ষীয়র মধ্যে কি আছে? কযোগ মূর্ধন্য স। তাহলে ক্ষীয় সংযুক্ত যত শব্দ আছে, ক্ষীয় সংযুক্ত ম, ক্ষীয় সংযুক্ত ন, এরকম যত শব্দ আছে সব কী হবে? তৎসম শব্দ হবে। যদি কোনো দিন রফলা যদি আছে, যখন রফলা, রেফ, রিকার, তারপর হচ্ছে ফলাযুক্ত যে শব্দগুলো আছে, বা সংস্কৃত উপসর্গ যেগুলো আছে, সংস্কৃত উপসর্গ দ্বারা যে শব্দগুলো আছে, বা সংস্কৃত প্রত্যয় যেগুলো আছে, সেই প্রত্যয় যে যত শব্দ সব হচ্ছে এই তৎসম শব্দ। এবং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারপরে হচ্ছে এই নবমণ্ডল, ভূমণ্ডল, অর্থাৎ ভূগোল সংক্রান্ত যত শব্দ আছে সবই সাধারণত তৎসম শব্দ। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি তৎসম শব্দের আমরা যখন শব্দের আমাদের আলাদা ক্লাস আছে, তো শব্দ যখন আমরা পড়বো তখন এই কোনটা তৎসম শব্দ, কোনটা অর্ধ তৎসম শব্দ, কোনটা দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলো মনে রাখার কৌশল কি, এটা আমাদের শেষের দিকে কিন্তু আমাদের লেকচার আছে, সেই লেকচারগুলোতে আমরা আলোচনা করব। ঠিক আছে, শেক্সপিয়র বানানে দন্ত সয়ে নিচে হসন্ত হবে কি না? আচ্ছা, শেক্সপিয়র বানানে হসন্ত হবে না, শেক্সপিয়র বানানে হসন্ত হবে না, মানে অর্থাৎ বাংলা একাডেমি দেয়নি বলে আমরা দিচ্ছি না, কারণ শেক্সপিয়র বানানে নিয়ম অনুযায়ী হসন্ত হওয়ার কথা, কিন্তু
এই শেকসপিয়র তো কি বলি না আমরা, তাই না? যে বানানটা আমরা আসলে প্রতিষ্ঠিত, সেখানে অসন্ত দেওয়ার দরকার পড়ে না। বাংলা সাহিত্যের উপর ক্লাস নেবেন স্যার? আচ্ছা, বাংলা সাহিত্যের উপর আমাদের এই বাংলা সাহিত্যের উপর ক্লাস নেওয়া হবে। এটা আমাদের আসলে আমরা বাংলা ব্যাকরণের এটা আমরা শেষ করার পরে আমরা পরবর্তী চিন্তা করি কীভাবে নেওয়া যায়, সেটা আমরা আলোচনা করি। আমরা অবশ্যই ক্লাস নেব ইনশাল্লাহ। আপনারা পাশে থাকেন। স্যার, অতৎসম শব্দ কীভাবে চিনব? আচ্ছা, অতৎসম শব্দ কীভাবে চিনব? আসলে এটা একটা বলেছি একবার। তারপরে আমাদের বাংলা শব্দ ভাণ্ডার যেখানে আছে 25% শব্দ হচ্ছে তৎসম শব্দ। আমার বাংলা শব্দ ভাণ্ডার হচ্ছে 1,25,000। 1,25,000 শব্দের যদি 25% যদি তৎসম শব্দ হয়, তাহলে কত হয়? 31-32,000 শব্দ সম্ভবত। 31-32,000 শব্দ কিন্তু আপনার তৎসম শব্দ, তো চেনা কিন্তু কঠিন। তারপরে ওই যে আমরা যে টেকনিকগুলো আছে বা আমরা যে শব্দগুলো নিয়ে আলোচনা করছি, সবগুলো তো আমরা 1,25,000 শব্দ আমরা শিখতে পারবো না বা এত পারবো না। আমরা যে শব্দগুলো বা বইয়ে যে শব্দগুলো আছে বা আমরা যেগুলো আলোচনা করছি, যেগুলো পরীক্ষা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আপনি একটু সচেতন হলে, একটু ডিকশনারি ব্যবহার করলে, প্র্যাকটিস করলে এটা মানে আপনার আয়ত্তে চলে আসবে। ঠিক আছে? তৎসম শব্দ চেনার উপায় বলেছি। স্যার, হলো কখন হবে? আচ্ছা, হলো কখন হবে এটা নিয়ে একটু কথা বলি। এইটা নিয়েও আমাদের পরবর্তীতে ক্লাস আছে, আপনারা অস্থির হবেন না। এটা হচ্ছে হলো, আর একটা হচ্ছে হলো, তাই না? এই দেখেন, এটা নর্মালি হচ্ছে শব্দের শেষে ওকার হবে না। বাংলাকে নিয়ে বলে দিয়েছে শব্দের শেষে ওকার হবে না। তবে যদি সেই শব্দটা দিয়ে অর্থের কোনো সংশয় ঘটার সম্ভাবনা না, আশঙ্কা থাকে, তাহলে সেইখানে কিন্তু ওকার দিতে হবে। যেমন আমি হলো বানানে অবশ্যই আমার ওকার দিতে হবে। কেন বলেন তো? কারণ হল নামে একটি শব্দ আছে। কারণ কেউ যদি বলে যে হল, কেউ যদি পড়ে ফেলে হল, তাহলে হল বানানো মানে হল, মানে যে ইউনিভার্সিটির হল বা যে কোনো পাবলিক হল যেগুলো আছে, এই হল বানানটা এরকম সম্ভবত। তো হল বানানে কিন্তু এটা দিতে হবে। যে কারণে আমি কেউ যদি বলে যে দেখা হল, এরকম যদি বলো যে দেখা, ধরো এরকম লিখলো, দেখা হলো লিখতে চেয়েছিল কোনো একজন মানুষ, লিখেছে এরকম যে আমার 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 দেখা হলো, এইটা লিখতে চেয়েছিল, কিন্তু এরকম লিখলো। তখন কেউ যদি আমি যদি এরকম পড়ি আমার দেখা হল, তাহলে দেখেন এটা কিন্তু অর্থের চেঞ্জ হয়ে গেলো, পরিবর্তন হয়ে গেল। সেই ক্ষেত্রে এখানে অবশ্যই আমাকে কী দিতে হবে? আমার দেখা হলো। ঠিক আছে? আর যদি আমি হল লিখতে চাই, তাহলে ওকার দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। পরে দেখি রিলেটেড অ্যানসারগুলো দিলে ভালো হয়। আচ্ছা, ক্লাস রিলেটেড উত্তর এইগুলি নেই, কারণ আপনারা যে কোয়েশ্চেনগুলো দিচ্ছেন এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে আছে। কারণ আমাদের শুদ্ধিকরণ কিন্তু এই শুদ্ধিকরণের যেহেতু এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে, এবং এটা প্রশ্ন আসে প্লাস হচ্ছে কঠিন, কারণ এটা আত্মস্থ করা অনেক কঠিন, অনেক পড়াশোনা করতে হয়। যে কারণে আমাদের পরবর্তী আরও 2টা লেকচার কিন্তু আছে, সেটা আমরা আলোচনা করার পরে যদি আপনাদের প্রশ্ন দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো। কারণ এই যে হলো এবং হলো, এটা নিয়ে কিন্তু আমরা প্রয়োগ এবং অপপ্রয়োগে এই শব্দটা কিন্তু আমাদের আছে, তখন আমরা এটা উত্তর করতে পারতাম। আচ্ছা, পরবর্তী ক্লাস কবে? পরবর্তী ক্লাস আমাদের রুটিন দেয়া আছে, দেখবেন ওখানে দেখবেন, এবং পরীক্ষা শেষে রুটিনটা আপনি দেখে নেবেন। পুরো রুটিন এবং পরীক্ষা রুটিন দেওয়া আছে। অনিবার্য কারণবশত ধরেন মৃত্যুর মতো কোনো ঘটনা, অসুস্থতার মতো কোনো ঘটনা, বা এই অ্যাক্সিডেন্টের মতো কোনো ঘটনা, এই টাইপের কোনো ঘটনা যদি না ঘটে, তাহলে কিন্তু ক্লাস রুটিন হয়ে চলবে। ঠিক আছে? তো ঠিক আছে। প্রচুর প্রশ্ন আসছে। আচ্ছা, অনেক প্রশ্ন, এগুলো প্রশ্ন উত্তর দিতে হলে পডকাস্টিং কি স্যার? সূর্য আর অর্ঘ্য বানানি, অর্ঘ্য একই রকম আছে, কিন্তু সূর্য কেন সূর্য হলো? আচ্ছা, এই যে আচ্ছা, এইটা আপনি আপনার রিলেটেড প্রশ্ন করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কোয়েশ্চেন্স। এখানে হচ্ছে সূর্য, সূর্য, এটা যদি বলছি এটা ভুল হচ্ছে, তাই না? আমাদের সূর্য বানানে কি হচ্ছে? এই জফলাটা আমরা দিচ্ছি না। তারপর আপনি বলছেন যে অর্ঘ্য, তাই না? অর্ঘ্য বানানে আমরা জফলা দিচ্ছি এবং এটাই ঠিক হচ্ছে, তাই না? দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমরা বলছি যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে দুই, অর্থাৎ ক ক, অর্থাৎ জ জ, অর্থাৎ ম ম। এটা হচ্ছে দুত, মানে একটা বর্ণ দুইবার পাশাপাশি একটার ঘাড়ে, অর্থাৎ যুক্ত বর্ণ হিসেবে একটা বর্ণই। যেমন ক ক দুইবার, তারপর হচ্ছে ম ম দুইবার, জ জ দুইবার, এরকম দুইবার করা যাবে না রেফের পরে। তাহলে এই সূর্য শব্দটা আপনি লক্ষ্য করুন যে এখানে সূর্য জ লিখেছি, তাই না? এখানে জ লিখেছি, জর পরে আবার কি দিয়েছি? জর পরে আবার জফলা দিয়েছি। জফলা যেই কথা, জ একই কথা। জফলারই আরেকটা রূপ হচ্ছে কি? জফলা। ঠিক আছে? তার সংক্ষিপ্ত রূপটা। ঠিক আছে? তাহলে আমি এখানে জ দিলাম,
আবার জফলা দিলাম, কিন্তু তার আগে কি আছে? রেফ আছে। তো বাংলা একাডেমি নিয়ম করে দিয়েছে যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব, ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব মানে একটা ব্যঞ্জন দুইবার হবে না। তাহলে একটা ব্যঞ্জন এখানে যে জ এবং জ এটা দুইবার হবে, হবে না, এই কারণে আমি জফলা কেটে দিয়েছি। কিন্তু অর্ঘ বানানে দেখুন আমার এখানে কি আছে? রেফ আছে, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না বলেছি। তাহলে এখানে কি আছে? ঘ। এখানে কি আছে? ঘ আছে। তারপরে সব তারপরের যে বর্ণটা আছে সেটা কি আছে? জ। তাহলে এখানে কি দ্বিত্ব হলো? এখানে কি, এখানে যে জ থাকতো আর এখানে এইটা যে জ হতো, এইটা যদি জ হতো তাহলে কিন্তু হতো না। এখানে কিন্তু দুইবার কিন্তু হয় নাই, ঠিক আছে? যেমন জর্দা বানান যদি আমরা লিখি, জর্দা এই যে দ এবং দ দুইবার আছে, তাহলে দুইবার দেওয়া যাবে না, একটা বর্ণ দুইবার আছে। ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব মানে একটা ব্যঞ্জনই দুইবার হবে না, ঠিক আছে? আশা করি উত্তর পেয়েছেন। পরে বাচ্চা কি অনুসরণ নাকি স্যার? হ্যাঁ, বাচ্চা কি অনুসরণ না, অনুসরণ না, বাচ্চাটা হচ্ছে চন্দ্রবিন্দু। এটা আমি নাম দিয়েছি, আসলে এটা তো ওই এটা বইয়ের কোনো কথা না, এটা জাস্ট মনে রাখার জন্য আমি বলেছি আর কি। হ্যাঁ, তো বাচ্চাটা অনুসরণ না, বাচ্চাটা হচ্ছে অনুসরণটা কি সেটা বলছি। অনুসরণটা হচ্ছে কোনো একটা, এই যে এইটা অর্থাৎ ও আছে, ওর নিচে ওর সাথে অ নাই, মানে ওর সাথে ওটার নিচে হস চিহ্ন, এইটার রূপ হচ্ছে অনেশ্বর বা অনস্বার, ঠিক আছে? যেমন রর নিচে হস মানে হচ্ছে রেফ, তর নিচে হস মানে হচ্ছে খণ্ডত্ব। এই তিনটা জিনিস মনে রাখবেন, তাহলে অনেক কাজে দিবে, ঠিক আছে? তারপর হচ্ছে নারী বানান হচ্ছে ব্যক্তি, তো নারী এটা দীর্ঘিকার হবে, এটা আমাদের পরবর্তীতে এটা আছে। নারী বানান কেন? 19 ছাড়া কি বাকি সব উন হবে? না, 19, আমি যখন বলবো 19, 29, আমি যখন বলবো 39, 49, 59, 69, 89, এরকম যখন বলবো সব হচ্ছে হ্রস্বকার। কিন্তু আমি যখন বলবো ঊনবিংশ, আমি যখন বলবো ঊনবিংশ, 29, 69, 49, 49তম, 69তম, 69তম, যখন বলবো 79তম, 89তম, অর্থাৎ যখন ক্রম আকারে বলবো, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটাকে বলছে ক্রম, ঠিক আছে? এই ক্রম আকারে যখন বলবো তখন দীর্ঘকার। ক্রম আকার যেটা সেইটাই কিন্তু তৎসমরূপ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। পরে আর কি, যুবতী বানানটা হচ্ছে ব্যতিক্রম, যুবতী বানানটা ঠিক আছে, রস্বীকার হবে। হ্যাঁ, যুবতী বানান এটা আমি পড়ানোর সময় হয়তো বলি নাই, এটা হয়তো আমার মিসিং হয়েছে, কিন্তু আমার এখানে লেখা আছে যুবতী বানান হচ্ছে ব্যতিক্রম। এই যে হ্যাঁ লেখা আছে, যে আমার এতে লেখা আছে যে যুবতী বানানটা হচ্ছে এটা ব্যতিক্রম, এটা তৎসম, কিন্তু দীর্ঘকার হচ্ছে না, হর্ষিকার হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আসলে সত্যি ভালো বলেছেন। পরে সোনালী ব্যাংকের তাহলে কি চেঞ্জ করা উচিত? না, সোনালী ব্যাংক যদি মনে করে সে চেঞ্জ করতে পারবে, তারা করতে পারে, কারণ বাংলা একাডেমি চেঞ্জ করেছে। বাংলা একাডেমি বানান কিন্তু একাডেমি বানানটা একাডেমি বানান এইভাবে দীর্ঘিকার দিয়েছিল। তখন আমরা অনেক সমালোচনা করেছি যে একাডেমি বানান বাংলার নিয়ম করে, বানানের নিয়ম করে, অথচ তাদের নিজের বানান যে একাডেমি তো আমাদের শব্দ না, তাই না? তো একাডেমি শব্দটা তো তারা দীর্ঘিকার দিয়ে কেন লিখছে? তো অনেক সমালোচনার মুখে বাংলা একাডেমি তাদের নামের বানান চেঞ্জ করে অস্বীকার করে হচ্ছে একাডেমি, ঠিক আছে? এখন সোনালী ব্যাংক তো আসলে বানান নিয়ে কাজ করে না, তারা টাকা পয়সা নিয়ে কাজ করে, তারা টাকা পয়সা ছাড়া কিছুই বোঝে না। তো তারা হয়তো বানান টানানে তাদের এত খেয়াল নাই, এটা চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না, ঠিক আছে? এখন সোনালী ব্যাংক যখন লিখবো তখন আমরা দীর্ঘিকার দিয়ে লিখবো। তারপরে হচ্ছে আর দিয়ে জফলা দিয়ে কীভাবে দিতে হয়? আচ্ছা, জফলা দিয়ে কীভাবে দিতে হয় এটা ভাই একবার বলেছি, এটা আসলে আপনারা করবেন। যেই কথা জফলা একই কথা, আপনারা আরেকটু ভালো করে বুঝায়। এই যে রি আছে না, রি যেই কথা রিকার একই কথা, র যেই কথা রেফ একই কথা, রফলা একই কথা, ঠিক আছে? রফলা একই কথা। বা এই যে আমি বললাম যে কথা জফলা একই কথা, ঠিক আছে? তখন আপনি যখন সূর্য লিখে জফলা দিয়েছেন, তাহলে দেখেন তো এখানে কী লিখেছেন? আর একে কি দিয়েছেন? তাহলে তো দুইটাই, যেই কথা সমান জফলা একই কথা, ঠিক আছে? তাহলে এই যে আছে জফলা আছে, তাহলে কয়বার হলো? দুইবার হলো না? তাহলে দুইবার দেয়া যাবে না। কোথায়? রেফের পরে, ঠিক আছে? কিন্তু আপনি যখন অর্ঘ লিখছেন তাহলে অর্ঘের মধ্যে আপনি কি বর্ণ লিখেছেন? এখানে লিখেছেন অ, তারপরে কি লিখেছেন? ঘ, তারপরে কি লিখেছেন? জফলারে যদি আমরা লিখি,
আর এখানে কি আছে, রেফ আছে। ঠিক আছে, তাহলে এখানে কি দ্বিত্ব কোথাও কোনটা হলো দ্বিত্ব? কোথাও তো দ্বিত্ব হলো না। তাহলে আমি কেন জফলা দিতে পারবো না? অবশ্যই আমি জফলা দিতে পারবো। অনেকে মনে করেন যে রেফের পরে জফলা হয় না, না, এটা একেবারে ভুল বা ভ্রান্ত ধারণা। ঠিক আছে, এটা রেফের পরে জফলা অবশ্যই রফলা, রেফের পরে অবশ্যই জফলা হবে, কিন্তু রেফের পরে কী হবে না, ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ দুইবার হবে না, একটা বর্ণ। ঠিক আছে, পরে আর কি, এত ধাতু থেকে শব্দ ভাণ্ডারটি কীভাবে বুঝবো? আচ্ছা, এটা সব পড়তে পারা যাবে। উপরে আরো আছে। 19 গরু নাকি গরু? আচ্ছা, গরু নাকি গুরু? গরু নাকি গুরু? আচ্ছা, গরু গরু গুরু। আচ্ছা, এখন গুরুকে যদি গরু মনে করলে তো দোষের। গুরু, এখন গুরু যদি পড়াইতে না পারেন তাকে তো গরু বলাই যাইতে পারে, কিন্তু সেটাও বলা যাবে না। হ্যাঁ, গুরু মানে কি? শিক্ষক। গুরু মানে কি? গুরু তো বুঝেনি গুরু। হ্যাঁ, আর হচ্ছে গরু বানান আগে এভাবে ছিল, গরু বানান এভাবে ছিল। এখন সম্প্রতি বাংলা একাডেমি রবীন্দ্রনাথ ঠাকুর তারা এভাবে লিখতেন, গরু বানানটা এভাবে লিখতেন। ঠিক আছে, তো এখন এই বানানটাকে তারা প্রমিত মনে করছে বাংলা একাডেমি, এই শব্দ বিশ্লেষণ করে এখন আমাদের গরু বানান এভাবে লিখতে হবে, এভাবে লিখলে ভুল হবে। ঠিক আছে, তারপরে আপনার যদি গরু বানান এভাবে লেখার ইচ্ছা জাগে তাহলে আপনি আপনার এমনিতে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যখন পরীক্ষার হলে কিন্তু গরু বানান ওকার দিয়ে লিখবেন, তাতে আপনার নম্বর বেশি পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, বানান নিয়ে কনফিউজড হয়ে যায়, একটি ভালো বইয়ের রেফারেন্স দিবেন যেখানে বাংলা একাডেমির নতুন নিয়ম সব দেওয়া আছে। আচ্ছা, ভালো বই তো আসলে একটা সমস্যা হচ্ছে কি, আমাদের এই বাংলা ব্যাকরণের জন্য আপনি এটা কোনো নির্ভরযোগ্য কোনো বই নেই। তো নির্ভরযোগ্য বইয়ের ক্ষেত্রে আমাদের বানানের ক্ষেত্রে যেটা করবেন, আধুনিক বাংলা বানানের যে অভিধান আছে বাংলা একাডেমির, সেইটা যদি আপনি ফলো করেন তাহলে উপকৃত হবেন। আমরা কিন্তু ওইটাকেই ফলো করি, বা পিএসসি বা অন্য ওইটাকেই ফলো করবে, যে আধুনিক বাংলা বানানের যে অভিধান আছে বাংলা একাডেমি, সেইটাকে ফলো করতে হবে। আর আমরা 3টা ক্লাস কিন্তু আমরা শুদ্ধিকরণের উপর নিচ্ছি, তাই না? 3টা ক্লাস যদি আপনি ভালোভাবে করেন, আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এগুলোর মধ্য থেকেই এই আশা করি পাওয়া যাবে পরবর্তীতে পরীক্ষায়। হ্যাঁ, তো অনেক হয়ে গেছে, আর ঠিক আছে, অনেক প্রশ্নের উত্তর নিয়েছি। আবার আপনাদের দেখা হবে। হ্যাঁ, তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আবারও একই কথা বলি, ভালো কিছু পেতে চাইলে অবশ্যই পড়াশোনা করতে হবে। দক্ষতা যেরকম অন্য কেউ নিতে পারবে না, যত আপন লোক হোক, মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, যত কিছুই হোক, ধরেন আপনার একটা পা কেটে গেছে, আপনার গার্লফ্রেন্ড যতই আপনার আপন হোক না কেন, আপনার বউ যতই আপনার আপন হোক না কেন, আপনার বয়ফ্রেন্ড আপনার যতই আপন হোক না কেন, আপনার বাবা মা আপনার যতই আপন হোক না কেন, আপনার এই যে হাত বা পা কেটে যাওয়ার যে ব্যথাটা, যন্ত্রণা জীবনও নিতে পারবে না। একবার দুইবার বলবে ও ইস, এইটুকু বলবে, এরপরে কিন্তু ওই কষ্টটা আপনার। এইটার কথা ঠিক উল্টা কথাটাও, আপনি যদি আজকে পড়াশোনা করে খুব ভালো একটা জায়গায় চলে যান, যে যত কিছু বলুক না কেন, শেষ পর্যন্ত লাভবান কিন্তু আপনি হবেন। আপনার মা বাবা ভাই বোনেরা কয় দিনের আছে, আজ আছে কাল নাই থাকবে না, এটাই ট্রু কিন্তু। অর্থাৎ আপনার ভালো হোক মন্দ হোক যেটাই হোক, সেটার ফল ভোগ আপনি নিজেই করবেন। তো এই সামান্য মোটিভেশন দিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।